টিয়ানটি মাউন্টেন ছিল সেন্ট্রাল কন্টিনেন্টের ১ নম্বর পাহাড়। একে উত্তরাধিকারের ভূমি আর জ্ঞানীদের পাহাড়ও বলা হতো। এর উচ্চতা ছিল ৩,০০০ কিলোমিটারেরও বেশি, যার রূপ ছিল ভীষণ গম্ভীর আর বিশাল। পাহাড়ের চূড়া মেঘ আর কুয়াশার আড়ালে আকাশ ছুঁয়ে দাঁড়িয়েছিল। পাহাড়ে এবড়োখে বড় পাথর খুব একটা ছিল না। বিশাল চারকোনা পাথরগুলো নিচ থেকে ওপর পর্যন্ত ধাপে ধাপে উঠে গিয়ে তৈরি করেছিল এক অনন্ত সিঁড়ি। সেন্ট্রাল কন্টিনেন্টে প্রচলিত লোককথা ছিল এই সিঁড়ি নাকি অমরদের জগতে গিয়ে মিশেছে। কত রহস্য, সুখ আর দুঃখের গল্প যে এই টিয়ানটি মাউন্টেনকে ঘিরে জমে আছে। অমরত্ব অর্জনে ব্যর্থ বহু জিইউ মাস্টার শেষ বয়সে এসে এখানেই নিজেদের সমাধি বানাত। একই সাথে তারা তাদের উত্তরাধিকারও রেখে যেত এই পাহাড়ে। প্রতি বছর কুয়াশা সরে গেলে বহু মানুষ আসত ভাগ্যের খোঁজে, কিন্তু এই বছরের পরিবেশ ছিল সম্পূর্ণ আলাদা। এই বছর টিয়ানটি মাউন্টেনে হু ইমর্টালের আশীর্বাদপুষ্ট ভূমি উন্মুক্ত হয়েছিল। বড় বড় সম্প্রদায়ের জিইউ ইমর্টালরা একজোট হয়ে পাহাড়ে সাধারণের প্রবেশ আটকে দিয়েছিল নিজেদের তরুণ শিষ্যদের পরীক্ষার জন্য। পাহাড়ের নিচে তরুণদের সেই লড়াই এখন একেবারে শেষ পর্যায়ে চলে এল। গু ইউএফ্যাং ঝেংয়ের চারপাশে ১০,০০০ সারস উড়ছিল। তার তৈরি করা সেই বুহের মাঝে দাঁড়িয়ে হাঁপাচ্ছিল ওয়েই উ শাং, যার গায়ের জামাকাপড় ছিঁড়ে ফালাফালা হয়ে গিয়েছিল। ওয়েই উ শাং সহজে হার মানতে রাজি ছিল না। সাধারণ লড়াই হলে সে হয়তো আগেই মেনে নিত, কিন্তু চারপাশের বহু প্রতিভাবান শিষ্য এই দৃশ্য দেখছিল। তার ওপর ফেয়ারি বি শিয়া ও তাকিয়েছিল এই লড়াইয়ের দিকে। ওয়েই উ শাং কিছুতেই তার সামনে ছোট হতে চাইল না। সে তার অ্যাপারচার থেকে একটা গোপন জিইউ বের করে ব্যবহার করল। সাথে সাথে তার চারপাশে একটা বর্ণহীন বাতাস ঘুরতে শুরু করল। লর্ড স্কাই ক্রেন ভেতর থেকে চিৎকার করে সতর্ক করে বলল, সাবধান, ওর কাছে ইঞ্জারি উইন্ড জিইউ আছে, সর্বশক্তি দিয়ে আত্মরক্ষা করো। বাতাসটা শান্ত দেখালেও এর স্পর্শে একের পর এক আয়রন বিগ ফ্লাইং ক্রেন ডানা ভেঙে মাটিতে খসে পড়ল। বাতাস গু ইউএফ্যাং ঝেংয়ের প্রতিরক্ষামূলক বলয়ে ধাক্কা দিতে লাগল তীব্রভাবে। গু ইউএফ্যাং ঝেং দাঁতে দাঁত চেপে তার অ্যাপারচার থেকে প্রাইমিভাল এসেন্স ঢেলে চলল আত্মরক্ষার জন্য। কপালের ঘাম মুছে সে স্থির দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর ওয়েই উ শাং বাতাস থামিয়ে নিল। তার অ্যাপারচারের প্রাইমিভাল এসেন্স একেবারে তলানিতে এসে ঠেকেছিল। সব র্যাঙ্ক ১ থেকে র্যাঙ্ক ৫ জিইউ মাস্টারদের মতো সেও শক্তির সীমাবদ্ধতায় আটকে গেল। গু ইউএফ্যাং ঝেং হেসে তাকে বলল, তোমার ক্ষমতা সত্যিই দেখার মতো। আমারও প্রাইমিভাল এসেন্স প্রায় শেষ। চলো ম্যাচটা ড্র হিসেবে ধরে নিই। ওয়েই উ শাং বুঝল গু ইউএফ্যাং ঝেং আসলে তাকে সবার সামনে অপমান থেকে বাঁচিয়ে একটা সম্মানজনক পথ করে দিল। সে হাত জোড় করে সম্মান দেখিয়ে বলল, আমি হার মেনে নিচ্ছি না ঠিকই, তবে এই ড্র মেনে নিলাম। কিন্তু ফেয়ারি বি শিয়াকে আমি ভালোবাসবই, সামনে আবার দেখা হবে। ওয়েই উ শাং গু ইউএফ্যাং ঝেংকে মনে করিয়ে দিল আরও ৪ জন শক্ত প্রতিদ্বন্দ্বী কিন্তু ফেয়ারি বি শিয়ার জন্য অপেক্ষা করছে। তাদের নাম চেন দ্য জিয়াং, গু তিং, তাং রু কি আর ঝাও শুইয়ে। লর্ড স্কাই ক্রেন ভেতরে হাসলেও গু ইউএফ্যাং ঝেং বেশ অস্বস্তিতে পড়ে গেল। ৩ দিন পর গু তিং এসে পাহাড়ের নিচে হাজির হল এবং গু ইউএফ্যাং ঝেংকে সরাসরি যুদ্ধের চ্যালেঞ্জ জানাল। ঝামেলা এড়াতে গু ইউএফ্যাং ঝেং গুহার ভেতর বসে রইল। টানা ৭ দিন ধরে গু তিং বাইরে দাঁড়িয়ে নানারকম কটু কথা বলে তাকে উস্কানি দিয়ে গেল। ৮ দিনের মাথায় যখন গু তিং তার সম্প্রদায় আর গুরুকে নিয়ে অপমানজনক কথা বলতে শুরু করল, গু ইউএফ্যাং ঝেং আর চুপ থাকতে পারল না। গুরুর সম্মান রক্ষা করা সেন্ট্রাল কন্টিনেন্টের সংস্কৃতিতে এক পবিত্র দায়িত্ব। লর্ড স্কাই ক্রেন ভেতরের আগুন উস্কে দিয়ে বলল, যাও বুঝিয়ে দাও গু তিংকে, আঘাতের জবাব যুদ্ধ দিয়েই দিতে হয়। গু ইউএফ্যাং ঝেং গুহা থেকে ধীরে ধীরে বেরিয়ে এল। তার মনে এক নতুন সংকল্প জন্ম নিল, লড়াই ছাড়া এই দুনিয়ায় কোনো উপায় নেই। একই সময়ে ১০০০ মাইল দূরে স্যানচা মাউন্টেনে আর একটা রক্তাক্ত লড়াই শেষ হচ্ছিল। চারপাশের মাটি রক্তে ভিজে কর্দমাক্ত হয়ে গিয়েছিল, পাথরের টুকরো আর ভাঙা গাছপালা চারদিকে ছড়ানো। ফ্যাং ইউয়েন একা বুক ফুলিয়ে দাঁড়িয়েছিল, আর তার পায়ের নিচে বসে কাঁপছিল ফেইলি। ফেইলি র্যাঙ্ক ৪ মধ্যম পর্যায়ের এক শক্তিমান জিইউ মাস্টার ছিল, কিন্তু এখন তার ১ হাত আর ২ পা পুরোপুরি ভাঙা। সে মাটিতে মাথা ঠুকে ফ্যাং ইউয়েনের কাছে প্রাণভিক্ষা চাইছিল। ফ্যাং ইউয়েন শীতল চোখে তাকিয়ে বলল, মাফ চাওয়ার আগে তোমার এক্সপ্যান্ড স্ট্রেংথ জিইউটা বের করে দাও, তারপর ভেবে দেখব। বাধ্য হয়ে ফেইলি নিজের প্রাণের চেয়েও প্রিয় জিইউটা তুলে দিল, যার ফলে তীব্র মানসিক আঘাতে তার মুখ থেকে রক্ত ছিটকে বের হল। জিইউ হাতে পেয়ে ফ্যাং ইউয়েন ঠান্ডা গলায় বলল, ভেবে দেখলাম এই একটা জিইউ তোমার জীবনের বিনিময় যথেষ্ট না। ফেইলি আতঙ্কে চিৎকার করে ওঠার আগেই ফ্যাং ইউয়েনের পশুর ছায়াগুলো ঝাঁপিয়ে পড়ে তাকে এক নিমেষে পিষে মাংসের কিমায় পরিণত করল। লাশটার দিকে তাকিয়ে ফ্যাং ইউয়েন তাচ্ছিল্যের সাথে বলল, ভিখারি একটা,
চারপাশে দাঁড়িয়ে থাকা অন্য জিইউ মাস্টাররা ভয়ে চোখ নামিয়ে নিল। ফ্যাং ইউয়েন সবাইকে শুনিয়ে উচ্চস্বরে হেসে বলল, স্কাই টাইগার শুয়ে সানসি কোথায়? ওকে গিয়ে বলো 3 দিন পর আমি আসছি ওর সাথে বোঝাপড়া করতে। টাইরেন্ট হ্যাং মেইয়ের পর ফেই লিকেও এভাবে নিঃশেষ করে দেওয়ায় সবার মনে এক তীব্র আতঙ্কের সৃষ্টি হল। এত হিংস্রতা আর নিষ্ঠুরতা এই পাহাড়ের মানুষ বহুদিন দেখেনি। কি ওই ছোট দানব রাজা আমাকে চ্যালেঞ্জ করেছে? খবরটা প্রথম শুনে শুয়ে সানসি একদম বিশ্বাস করতে চাইল না। সে ভাবল, এই কালো আর সাদা শয়তান যুগলের সাথে তো তার কোনো সম্পর্কই নেই। সে তো তাদের কোনো ক্ষতি করেনি, কোনোদিন দেখাও করেনি। তাহলে বিনা কারণে কেন তারা তার সাথে ঝামেলা করতে আসবে? কিন্তু একটু পরেই সে খোঁজ নিয়ে জানতে পারল ঘটনা পুরোপুরি সত্যি। শুয়ে সানসি বেশ বিরক্ত আর অসহায় বোধ করল। মনে মনে বলল, এই ছোট দানব রাজার মাথায় কি আসলেই কোনো ঘিলু আছে? আর মাত্র কয়েকদিন পরেই তো 3 কিংস ইনহেরিটেন্স খুলে যাচ্ছে। এর মধ্যেই তার আমাকে চ্যালেঞ্জ করার শখ জাগল। আমি তার কি ক্ষতি করলাম যে সে আমার পেছনে এভাবে লেগে গেল? সে পুরো ব্যাপারটা অনেক ভেবেচিন্তে ফ্যাং ইউয়েনকে একটা বদ্ধ পাগল হিসেবেই ধরে নিল। সাধারণ মানুষ কখনোই এমন পাগলের কাজকর্ম বুঝতে পারবে না। কয়েক মাস আগে সে কালো আর সাদা শয়তানের নাম শুনেছিল। সময় গড়ানোর সাথে সাথে চারদিকে তাদের খ্যাতি আর গুজব ছড়িয়ে পড়ছিল। সবাই তাদের ডেমনিক পাথের নতুন উঠতি তারকা হিসেবে মানতে শুরু করেছিল। শুরুতে শুয়ে সানসি এসব একদম গায়ে মাখেনি। হু মেই এর সাথে ফ্যাং ইউয়েন ঝামেলায় জড়ালে সে তো মনে মনে খুশিই হয়েছিল, কিন্তু এখন আর তার মুখে কোনো হাসি ফুটল না। স্যাঞ্চা মাউন্টেনে আসার পর এই কালো আর সাদা শয়তানরা চুপচাপ তো রইলই না, উল্টো একের পর এক বড় ঝামেলা পাকিয়ে চলল। বিশেষ করে ওই ছোট দানব রাজা কোনো বাজবিচার না করে এমন বেপরোয়া আর নিষ্ঠুর কাজ করছিল যে সবাই তাকে ভয় পেতে লাগল। 10 টায়ান্সের টাইরেন্ট হ্যাং মেই ভালো মনে দেখা করতে গিয়েও খুন হল। ফেইলি তো প্রাণভিক্ষা চেয়েও রেহাই পেল না। ফ্যাং ইউয়েন তাকে মেরে মাংসের কিমা বানিয়ে দিল। আসল ব্যাপার হল, ওরা দুজনেই ছিল র্যাঙ্ক 4 মিডল স্টেজের জিইউ মাস্টার। অথচ ছোট দানব রাজা কিনা র্যাঙ্ক 4 ইনিশিয়াল স্টেজ কাল্টিভেশন নিয়েই তাদের খুব সহজে মেরে ফেলল। তার এমন ভয়ঙ্কর শক্তি মানুষের মনে গভীর আতঙ্ক তৈরি করল। শুয়ে সানসি নিজেও একজন র্যাঙ্ক 4 মিডল স্টেজ জিইউ মাস্টার ছিল। তার শক্তিও টাইরেন্ট হ্যাং মেই আর ফেই লির কাছাকাছিই ছিল। এবার ফ্যাং ইউয়েন সরাসরি তাকেই চ্যালেঞ্জ করায় তার বুক কেঁপে উঠল। মনের ভেতর একটা অজানা ভয় জন্ম নিল। শুয়ে সানসি মনে মনে ভাবল, এই ফ্যাং ইউয়েন আসলে বড্ড নিষ্ঠুর আর অহংকারী। ও আমাদের মতো সিনিয়রদের লাশের ওপর পা দিয়েই নিজের নাম আরও বড় করতে চাইছে। ফেইলি বলি হল ওর লোভের জন্য এবার নিশ্চয়ই আমার পালা। এমন উদ্ধত কাজ শুয়ে সানসি নিজেও একসময় করত যখন সে তরুণী ছিল, কিন্তু তখন সে কেবল র্যাঙ্ক 3 জিইউ মাস্টারদের মারত। ফ্যাং ইউয়েনের মতো নিজের চেয়ে উঁচু ধাপের কাউকে বেছে নেওয়ার মতো দুঃসাহস তার কখনোই ছিল না। সত্যি বলতে শুয়ে সানসি এই পাগলের সাথে কোনো লড়াইয়ে জড়াতে একদম চাইছিল না। কিন্তু কপাল খারাপ, তার গডফাদার তখন ক্লোজড কাল্টিভেশনে বসে জিইউ রিফাইনিং করছিল। তাই ফ্যাং ইউয়েন সবার সামনে ডেকে চ্যালেঞ্জ করায় তার আর পিছু হটার কোনো পথ রইল না। এই নিষ্ঠুর পৃথিবীতে মানুষের আসলে অনেক সময় কোনো উপায় থাকে না। যদি সে এই লড়াইটা মেনে না নিত, তাহলে এত বছর ধরে তিল তিল করে গড়ে তোলা তার পুরো সম্মানটাই ধুলোয় মিশে যেত। শুয়ে সানসি বহু বছর ধরে ডেমনিক পাথে টিকে আছে। সে খুব ভালো করেই জানত এই জগৎ কতটা নির্মম। বেঁচে থাকার এই কঠিন যুদ্ধে প্রত্যেকটা প্রজাতিকেই জানবাজি রেখে লড়তে হয়। এখানে দুর্বলতা বা দয়া দেখালে কখনো শান্তি মেলে না, বরং আরও বড় বিপদ নেমে আসে, আর চারপাশের লোভী চোখগুলো ঝাঁপিয়ে পড়ে। শুয়ে সানসির পর্যায়ে পৌঁছাতে প্রতিটি ডেমনিক জিইউ মাস্টারকেই অসংখ্য মানুষ মারতে হয়, শত শত মানুষকে শত্রু বানাতে হয়। দুনিয়াটাই এমন, মানুষ খুন না করলে আর শত্রু না বানালে কাল্টিভেশন বাড়ানোর মতো রসদ বা যুদ্ধের খ্যাতি আসবে কোথা থেকে? তাই নিজের সম্মান বাঁচাতে শুয়ে সানসি শেষমেশ ফ্যাং ইউয়েনের চ্যালেঞ্জটা মেনে নিল। লড়াইয়ের জায়গা হিসেবে দুজনে মিলে পাহাড়ের একটা চওড়া উপত্যকা ঠিক করল। 3 দিন পরে শুয়ে সানসি প্রথমবারের মতো ফ্যাং ইউয়েনকে সামনাসামনি দেখল। তাকে দেখে শুয়ে সানসি তো তাজ্জব বনে গেল। তার কল্পনার সেই হিংস্র বা বর্বর চেহারার সাথে ফ্যাং ইউয়েনের কোনো মিলই ছিল না। তাকে দেখতে বেশ শান্তশিষ্ট আর ভদ্র যুবকের মতো লাগছিল, আর তার চোখ দুটো ছিল অতল অন্ধকারের মতো শান্ত। ফ্যাং ইউয়েন মিষ্টিমুখে বলল, স্কাই টাইগার, আমি তোমার নাম শুনেছি। নিজের ক্ল্যানের এক বড় কর্তার সাথে ঝামেলা হওয়ায় তোমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তুমি গোপনে একা একা ঝুঁকি নিয়ে বিস্ট কিং মেরে নিজের জন্য জিইউ ওয়াম জোগাড় করেছিলে। এভাবেই একটু একটু করে নিজেকে শক্তিশালী করে তুলেছ। পরে ফিরে গিয়ে সেই সব মুরব্বীদের খতম করেছিলে যারা তোমাকে ফাঁসিয়েছিল। সত্যি বলতে তোমার এই লড়াইকে আমি বেশ সম্মান করি। ফ্যাং ইউয়েনের মুখে এমন মিষ্টি আর বিনয়ী কথা শুনে চারপাশের সবাই বেশ অবাক হয়ে তাকাল। ভিড়ের ভেতর থেকে কেউ ফিসফিসিয়ে বলে উঠল, কি ব্যাপার, ও হঠাৎ এমন ভদ্র হয়ে কথা বলছে কেন? আর একজন বলল,
ওর কি স্কাই টাইগারকে মনে ধরেছে? দেখতে সাধারণ হলেও মেয়েটার শরীরটা বেশ দারুণ, একেবারে নিখুঁত সুন্দর। পাশ থেকে আরেকজন নাক সিটকে বলে উঠল, হু, ছোট দানব রাজা কি আর ওই টাইপের লোক। ও তো মেই এর রূপকেও পাত্তাই দেয়নি। ও 1 নম্বরের ঠান্ডা মাথার রক্তপিপাসু খুনি, এসব ফালতু আশা বাদ দেওয়াই ভালো। মানুষের কানাঘুষার মাঝেই শুয়ে সানসি উত্তর দিল, বেশি প্রশংসা করছ। ছোট দানব রাজা, এই অঞ্চলে তো কালো আর সাদা শয়তানের নামই সবার মুখে মুখে। ফ্যাংইউয়েন হালকা হেসে বলল, আমিও স্ট্রেংথ পাথ চর্চা করি, তুমিও তাই। আমাদের লড়াইটা হলে দুজনই অনেক কিছু শিখতে পারব। এর আগে টাইরেন্ট হ্যাং মেই আর ফেইলির সাথে লড়ে আমার ভালোই অভিজ্ঞতা হয়েছিল, তবে ওই পুরনো কায়দায় লড়াই করতে এখন আর ভালো লাগছে না। চলো এবার একটু অন্যভাবে খেলি। শুয়ে সানসি ভুরু কুঁচকে তাকাল, তাই নাকি? তোমার কি বুদ্ধি আছে শুনি? ফ্যাংইউয়েন মুচকি হেসে বলল, খুব সোজা। আমি এখানে ঠায় দাঁড়িয়ে থাকব আর তুমি আমাকে আঘাত করবে। তোমার মা শেষ হলে তখন আমি একবার মারব। এটা কত সহজ আর তাড়াতাড়ি শেষ হবে, তাই না? তুমি মেয়ে মানুষ, তাই তোমাকে ছাড় দিয়ে বলছি, তুমি পরপর 3 বার মারবে আর আমি শুধু একবার পাল্টা আঘাত করব। শুয়ে সানসির চোখ চকচক করে উঠল। ফ্যাংইউয়েন একদম স্থির দাঁড়িয়ে থেকে তাকে 3 বার মারতে দেবে, এই প্রস্তাবটা যে কোনো কারো জন্যই দারুণ লোভনীয় ছিল। সবকিছু ভেবে শুয়ে সানসি রাজি হয়ে বলল, বেশ, তাহলে সেটাই হোক। ফ্যাংইউয়েন শান্ত মুখে নিজের ডান হাতটা একটু বাড়িয়ে দিয়ে বলল, শুরু করো। শুয়ে সানসির চোখে খুনের আগুন জ্বলে উঠল, সে চিৎকার করে উঠল, প্রথম চাল। মুহূর্তের মধ্যে তার অ্যাপারচার থেকে একসাথে কয়েকটা জিইউ ওয়ার্ম জেগে উঠল। তার চিকন দুটো হাত তীব্র আলোয় ফেটে পড়ে বাঘের থাবায় বদলে গেল। সেই ধারালো থাবা বাতাস চিরে সজোরে আছড়ে পড়ল ফ্যাংইউয়েনের ওপর। ফ্যাংইউয়েন মুখ ভরে রক্ত বমি করে কামানের গোলার মতো উড়ে গিয়ে পেছনের একটা বিশাল পাথরে আছড়ে পড়ল। বিকট এক শব্দে পাথরটা চুরমার হয়ে চারদিকে টুকরো টুকরো পাথর ছড়িয়ে পড়ল। ফ্যাংইউয়েন বুকে হাত দিয়ে জোরে হেসে উঠে আবার সোজা হয়ে দাঁড়াল, দারুণ মেরেছ। তার বুকের খাঁচাটা বেশ ভেতরের দিকে দেবে গিয়েছিল, অন্তত 4টা পাঁজর ভেঙে গুঁড়ো হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, ফ্যাংইউয়েন স্পষ্ট বুঝতে পারল তার নাড়িভুঁড়িও ছিঁড়ে রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। সেই অসহ্য তীব্র যন্ত্রণা সহ্য করতে গিয়ে তার স্নায়ু যেন চরম এক পরীক্ষা দিচ্ছিল। শুয়ে সানসির মুখের চেহারা এক পলকে বদলে গেল। সে মনে মনে ভাবল, ঠিক তাই, ফ্যাংইউয়েন তো বড্ড শয়তানি ফন্দি এঁটেছে। ও যত বেশি চোট পাবে ওর জোর তত বেশি বাড়বে। তাহলে আমি কি এখন জোরে মারব নাকি আস্তে মারব? যদি সে জোরে আঘাত করে, ফ্যাংইউয়েন আরও জখম হবে আর তার শক্তিও তত বেড়ে যাবে। আর যদি আস্তে মারে, তবে ফ্যাংইউয়েনের আঘাতের সময় সে সহজে নিজেকে বাঁচাতে পারবে। শুয়ে সানসি চটজলদি সিদ্ধান্ত নিয়ে ভাবল, না, আমাকে পুরো শক্তি দিয়ে আঘাত করতেই হবে। এই 3 চালের মধ্যেই ওকে একবারে খতম করে ফেলতে হবে। সে চিৎকার করে উঠল, দ্বিতীয় চাল। শুয়ে সানসি নিজের জিইউ বোম সক্রিয় করতেই তার দেহ ফুলে ফেঁপে আগের চেয়ে দ্বিগুণ আকারের এক দানবে রূপ নিল। তার গায়ের লোম বড় হয়ে হলদেবাদামি বাঘের লোমের মতো ঘন হয়ে গেল। চোখ দুটো হয়ে উঠল হিংস্র বাঘের চোখের মতো, মুখ থেকে বেরিয়ে এলো ধারালো সাদন্ত, আর তার কপালে ভেসে উঠল এক অদ্ভুত প্রতীক। এক ঝটকায় তার শক্তি দ্বিগুণেরও বেশি বেড়ে গেল। সে ফ্যাংইউয়েনের দিকে ঝাঁপিয়ে পড়ার সাথে সাথেই তার পিঠের পেছনে একটা দানবীয় বাঘের ছায়া ভেসে উঠল। সেই ভয়ঙ্কর বাঘটা আকাশের দিকে তাকিয়ে গর্জন করছিল, যা পুরো এলাকায় এক অদ্ভুত ত্রাস ছড়াল। তার শরীরটা ছিল হলদে বাদামি লোমে ঢাকা আর পেশিবহুল, আর সবচেয়ে চমকপ্রদ ছিল তার পিঠের এক জোড়া বিশাল ডানা। ডানাওয়ালা বাঘ, সত্যি সত্যি আকাশে ওড়ার ডানাওয়ালা এক হিংস্র বাঘ। তার মানে এটা হলো এক বিয়াও। সব জন্তুর মধ্যে বাঘ যদি হয় বনের রাজা, তবে বিয়াও হল সব বাঘের রাজা। প্রবাদেই তো আছে, 3 কুকুরে 1 মলসার আর 5 বাঘের শক্তিতে 1 বিয়াও। একটা বিয়াওয়ের শক্তি সাধারণ একটা বাঘের চেয়ে 5 গুণ বেশি। সেই বিয়াওয়ের ছায়ামূর্তি ফ্যাংইউয়েনের সাধারণ 3-4টা পশুর ছায়াকে একাই গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। শুয়ে সানসির শারীরিক শক্তি আগেই দ্বিগুণ বেড়েছিল, আর এবার সে আস্ত একটা বিয়াওয়ের শক্তি মুক্ত করে দিল। সেই দানবীয় শক্তির ধাক্কায় ফ্যাংইউয়েন খসে পড়া তারার মতো উড়ে গিয়ে কয়েকশো গজ দূরের এক পাহাড়ের গায়ে সজোরে আছড়ে পড়ল। পুরো পাহাড়ি উপত্যকাটা থরথর করে কেঁপে উঠল। পাহাড়ের ধস নেমে এসে মুহূর্তের মধ্যে ফ্যাংইউয়েনের শরীরটাকে পাথরের নিচে চাপা দিয়ে ফেলল। দর্শকদের ভেতর থেকে কেউ আতঙ্কে বলে উঠল, বাপুরে, কি মারাত্মক শক্তি! আরেকজন ভয়ে ভয়ে বলল, ফ্যাংইউয়েন কি মারা গেল? পাশ থেকে আরেকজন জানাল, না, এখনও মরেনি, ওর প্রাণশক্তি এখনও বোঝা যাচ্ছে। ভেঙে পড়া পাথরগুলো একপাশে ঠেলে সরিয়ে ফ্যাংইউয়েন ধীরে ধীরে বাইরে বেরিয়ে এল। তার 2 হাত পুরোপুরি ভেঙে অকেজ হয়ে ঝুলছিল, লোহার মতো শক্ত হাড়গুলো ভেঙে গুঁড়ো হয়ে গেছে, ইস্পাতের মতো পেশিগুলো থেঁতলে গেছে, আর ব্রোঞ্জের চামড়া চিরে রক্ত ঝরছিল। তার শরীরটা এমন অবস্থায় পৌঁছেছিল যে প্রতি কদমে মনে হচ্ছিল এখনই সে মাটিতে লুটিয়ে পড়বে।
এই চরম যন্ত্রণার মুহূর্তে ফ্যাং ইউয়েন চাইলে একসাথে ৮টা পশুশক্তির ছায়া নামিয়ে আনতে পারত, কিন্তু তার সেই ক্ষতগুলো অদ্ভুতভাবে নিজে থেকেই সেরে উঠতে শুরু করল। ফ্যাং ইউয়েন সেলফ রিলায়েন্স গু জাগিয়ে তুলেছিল, যার জখম সারানোর ক্ষমতা ফ্ল্যাশবোন জিইউ এর চেয়েও কয়েক গুণ বেশি শক্তিশালী ছিল। ফ্যাং ইউয়েনকে সেরে ওঠার একটুও সুযোগ না দিতে চেয়ে শুয়ে সানসি ছটফট করে উঠল। তৃতীয় চাল, তার পিঠের ভেতর থেকে গজিয়ে উঠল এক জোড়া বিশাল ডানা। সেই হলদে বাদামি ডানা মেলে ঝাপটা দিয়ে শুয়ে সানসি এক নিমেষে আকাশে উড়ে গেল। সে উঁচুতে উঠতে উঠতে প্রায় ১ কিলোমিটার উঁচুতে উঠে গেল, তারপর সেখান থেকে উল্কার মতো নিচে ডাইভ দিল। সে আগেই মেপে রেখেছিল এর চেয়ে উঁচুতে উঠলে নিচে আছড়ে পড়ার ধাক্কা সে নিজেই সামলাতে পারবে না। সবাই যখন দম বন্ধ করে তাকিয়েছিল, শুয়ে সানসি তীব্র বেগে ফ্যাং ইউয়েনের দিকে ধেয়ে এল। এবারও সেই বিয়াওয়ের অতিকায় রূপটা ফুটে উঠল, তবে এবার সেটা তার পিঠের ওপর নয়, বরং তার আসল শরীরের সাথে একেবারে মিলেমিশে একাকার হয়ে গেল। এই মুহূর্তে মনে হচ্ছিল সে যেন নিজেই সত্যি সত্যি এক দানবীয় স্কাই টাইগার হয়ে উঠেছে। শুয়ে সানসির চোখের খুনে দৃষ্টি দাউদাউ করে জ্বলে উঠল। সে গর্জন করে বলল, এই চালের পরেই তোমার খেল খতম। পরপর ২ বার বিয়াওয়ের শক্তি জাগিয়ে তুলতে তাকে অনেক বড় মূল্য দিতে হচ্ছিল। এটাই ছিল তার জীবনের সবচেয়ে সেরা আর শেষ মারণাঘাত। সে পুরোপুরি নিশ্চিত ছিল ফ্যাং ইউয়েন এবার আর কোনোভাবেই বাঁচবে না। ফ্যাং ইউয়েন শান্ত চোখে ওপরের দিকে তাকিয়ে শুধু নিজের গোল্ডেন শিল্ড গু জাগিয়ে তুলল। কিন্তু এই গোল্ডেন শিল্ড গু তো ছিল মাত্র র্যাঙ্ক ৩-এর জিইউ। এটা দিয়ে কি শুয়ে সানসির এই ভয়ঙ্কর শেষ আঘাত ঠেকানো সম্ভব হবে? শুয়ে সানসির চোখে সবুজ উপত্যকাটা খুব দ্রুত বড় হয়ে উঠছিল। তীব্র বাতাস শনশন করে এসে তার কানে বাজছিল। বাঘের মতো ভয়ঙ্কর চোখে সে নিচের দিকে ফ্যাং ইউয়েনের দিকে তাকাল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক রক্তপিপাসু হাসি। সে যেন স্পষ্ট দেখতে পাচ্ছিল তার বিধ্বংসী হামলায় পিষে ছাতু হয়ে যাচ্ছে এই ছোট পশুরাজ। সে মনে মনে ভাবল, এমন মারাত্মক আঘাত থেকে ওর বাঁচার কোনো পথ নেই। ফ্যাং ইউয়েন গোল্ডেন শিল্ডগু সক্রিয় করে নিজের শরীর সোনালি আলোয় ঢেকে ফেলতেই শুয়ে সানসি মনে মনে উপহাস করল। সে ভাবল, র্যাঙ্ক ৩ গোল্ডেন শিল্ডগু, এর উন্নত রূপ র্যাঙ্ক ৪ গোল্ডেন বেল শিল্ড হলেও আমার এই আক্রমণ ঠেকাতে পারত না। র্যাঙ্ক ৪ জিইউ মাস্টারদের লড়াইয়ের তীব্রতা অনেক বেশি, যা কোনো র্যাঙ্ক ৩ জিইউ দিয়ে আটকানো অসম্ভব। শুয়ে সানসির ভেতরের তীব্র খুনের নেশা ফেটে বের হতে চাইছিল। উপত্যকার চারপাশের দর্শকেরা শুয়ে সানসির মারাত্মক আক্রমণ দেখে চিৎকার করে উঠল। শেষ, গু ইউয়ে ফ্যাং ঝেং এবার শেষ হয়ে গেল। ধার্মিক পথের বহু জিইউ মাস্টার এই দৃশ্য দেখে মনে মনে খুশি হল। তাদের একজন বলল, ভালোই হয়েছে, এই ছোট পশুরাজটা বেশি বাড়াবাড়ি করছিল, ওকে একটা শিক্ষা দেওয়া দরকার। অন্য একজন মন্তব্য করল, ও কি গোল্ডেন শিল্ড গু দিয়ে এই আক্রমণ ঠেকাতে চাইছে? কি বোকা ও! আরেকজন বলল, না, হয়তো ও পশুর ছায়ামূর্তি বের করবে। ৮টি পশুর মিলিত শক্তি সাধারণ ব্যাপার না, কিন্তু তা করলে সে আগের শর্ত ভেঙে ফেলবে আর সরাসরি হেরে যাবে। ধার্মিক বা পৈশাচিক যে দলেরই হোক না কেন, দর্শকেরা সবাই চাইছিল ফ্যাং ইউয়েন যেন হেরে যায়। ফ্যাং ইউয়েনের সাম্প্রতিক কাজকর্ম তাদের মনে ভীষণ চাপ তৈরি করে রেখেছিল। হঠাৎ উপত্যকার প্রবেশমুখে কয়েকজন মানুষ নিঃশব্দে গিয়ে বাই নিংবিংকে ঘিরে ফেলল। ফ্যাং ইউয়েনকে বাঁচাতে বাই নিংবিং যদি এগিয়ে আসে তবে তারা তাকে রুখে দেবে। কালো আর সাদা এই ২ অসুরের আসল ভয় ছিল তাদের নিখুঁত যৌথ লড়াইয়ে। ফ্যাং ইউয়েন শেষ হয়ে গেলে শুধু বাই নিংবিং আর তেমন কোনো হুমকি থাকবে না। ফ্যাং ইউয়েন শান্ত চোখে উপরের দিকে শুয়ে সানসির পতন দেখছিল। তার চোখের গভীরে লুকানো ছিল এক চিলতে ব্যঙ্গ। শুয়ে সানসি মাটিতে আঘাত করার আগেই তার তীব্র বাতাসের চাপ নিচে আছড়ে পড়ছিল। বিয়াওয়ের বিশাল ছায়ামূর্তি শুয়ে সানসিকে ঢেকে রেখেছিল। পিঠের ডানা দুটো প্রচণ্ড গতিতে ঝাপটিয়ে সে মাটির দিকে ধেয়ে আসছিল। আর এক মুহূর্তেই তা ফ্যাং ইউয়েনের ওপর আছড়ে পড়বে। ঠিক তখনই ফ্যাং ইউয়েনের চোখ জ্বলে উঠল। সে চালু করল হরিজেন্টাল চার্জ গো। বিদ্যুৎ গতিতে সে বাঁ দিকে সরে গেল এবং সাথে সাথেই ঘুরে দাঁড়াল। এরপর সে সক্রিয় করল ভার্টিক্যাল ক্র্যাশ গু। নিমেষের মধ্যে সে ১০০ কদম দূরে সরে গেল। ফ্যাং ইউয়েনকে হঠাৎ পালাতে দেখে শুয়ে সানসির রাগ ফেটে পড়ল। সে চোখ বড় বড় করে চিৎকার করল, ছোট পশুরাজ, তুমি! সে তার গতি কমানোর আপ্রাণ চেষ্টা করল, কিন্তু তার গতি এত বেশি ছিল যে ফ্যাং ইউয়েন খুব সহজেই সীমার বাইরে চলে গেল। দর্শকেরা কিছু বুঝে ওঠার আগেই যেন এক বিকট বজ্রপাত হল। এক ভয়াবহ বিস্ফোরণের শব্দে পুরো উপত্যকার মাটি কেঁপে উঠল। পাথরের টুকরোগুলো চারপাশে ছিটকে গেল আর তীব্র বাতাসের ঝাপটায় গাছপালা ও পাথর উপড়ে পড়ল। ধোঁয়া আর ধুলোয় ভরে গিয়ে প্রায় ৩০ মিটারের এক বিশাল গর্ত তৈরি হল মাটিতে। সবাই যখন ভয়ে কাঁপছিল তখনই ফ্যাং ইউয়েন আবার দিক বদলে সেই ধোঁয়ার ভেতর ঢুকে পড়ল। হরিজেন্টাল চার্জ গু আর ভার্টিক্যাল ক্র্যাশ গু একের পর এক ব্যবহার করে সে স্কাই টাইগার শুয়ে সানসির দিকে ছুটে গেল।
বিশাল গর্তের ঠিক মাঝখানে শুয়ে সানসি ধুলোমাখা অবস্থায় পড়েছিল। তীব্র সংঘর্ষের চোটে তার মাথা ঘুরছিল আর কান ভোঁ ভোঁ করছিল। তার সেই হিংস্র বিয়াও ছায়ামূর্তি ততক্ষণে মিলিয়ে গেছে। তার আগের সেই পরাক্রমশালী রূপ আর অবশিষ্ট ছিল না। ফ্যাং ইউয়েন দ্রুত এগিয়ে এলো, তার চোখ দিয়ে নিষ্ঠুর আলো বের হচ্ছিল। সে বিটার স্ট্রেংথ গু আর অল আউট এফোর্ট গু কাজে লাগাল। বুনো শুয়োর, বাদামি ভাল্লুক, কুমির, সবুজ ষাঁড়, ঘোড়া, পাথুরে কচ্ছপ, সাদা হাতি আর কালো অজগর, ৮টি ভয়ঙ্কর পশুর গর্জন একযোগে গর্জে উঠল। ফ্যাং ইউয়েনের মাথার ওপর শূন্যে তাদের ছায়ামূর্তি ভেসে উঠল। এরপর সে স্ট্রেংথ কি গিউ ব্যবহার করল। সোনালি প্রাইমিভাল এসেন্স ঢেলে দিতেই শক্তিশালী শক্তি বাতাস তৈরি হয়ে সেই ৮টি পশুর ছায়াকে একদম জীবন্ত ও নিরেট করে তুলল। ফ্যাং ইউয়েনের নির্দেশে ৮টি দানবীয় পশুর ছায়া সেই গর্তের ভেতরে থাকা শুয়ে সানসির ওপর ঝাঁপিয়ে পড়ল। শুয়ে সানসি মাটি থেকে ওঠার আগেই মাথার ওপরে সেই তাণ্ডব দেখতে পেল। ঝড়ের মতো আক্রমণ তার ওপর নেমে এলো। সে র্যাঙ্ক ৪ জিইউ মাস্টার হিসেবে শেষ চেষ্টা করল, কিন্তু ৩ মিনিট পার হতে না হতেই সব শব্দ থেমে গেল। ফ্যাং ইউয়েন বাকি থাকা ৫টি পশুর ছায়া ফিরিয়ে নিল। গর্তের ভেতরে শুয়ে সান সি ছিন্ন ভিন্ন শরীর, রক্ত আর হাড়ের টুকরো ছড়িয়ে পড়ে এক বীভৎস দৃশ্য তৈরি করল। ধুলোবালির পর্দা সরে যেতেই পুরো রণক্ষেত্র পরিষ্কার দেখা গেল। দৃশ্যটা দেখে দর্শকেরা ক্ষোভে আর বিস্ময়ে ফেটে পড়ল। চারপাশ থেকে চিৎকার ভেসে এলো, স্কাই টাইগার মারা গেছে, আরেকজন র্যাঙ্ক ৪ জিইউ মাস্টারকে এই ছোট পশুরাজ মেরে ফেলল। কেউ বলল, ছোট পশুরাজ তো শুয়ে সান সির সাথে প্রতিজ্ঞা করেছিল যে সে নড়বে না, কিন্তু সে তো পালিয়ে গেল। অন্য একজন যোগ করল, এই লড়াইয়ে ছোট পশুরাজের হার হয়েছে, কারণ সে নিজের দেওয়া শর্ত ভেঙেছে। দর্শকেরা ফ্যাং ইউয়েনের এমন নির্লজ্জ আচরণ দেখে ক্ষোভে ফুঁসতে লাগল। বাই নিংবিং এসব দেখে হালকা হেসে শীতল চোখে তাকাল। সে জানত ফ্যাং ইউয়েন ঠিক এই ফাঁদটাই পেতেছিল। বাই নিংবিংকে ঘিরে রাখা জিইউ মাস্টাররা নীরবে পিছু হটল। ফ্যাং ইউয়েন চারপাশের গালাগালি আর উপহাস শুনেও পিঠের পেছনে হাত রেখে শান্ত মুখে দাঁড়িয়ে রইল। তার চোখে তথাকথিত সততা হল দুর্বলদের তৈরি এক নিয়ম। পৈশাচিক পথে হাঁটলে কোনো নিয়ম মানার প্রশ্নই আসে না। যথেষ্ট শক্তি থাকলে নিয়ম ভাঙলে কার কি করার থাকে? এসব ফাঁকা কথার চিৎকার কি তার একটা চুলও স্পর্শ করতে পারবে? ফ্যাং ইউয়েন মনে মনে হাসল। এই শুয়ে সানসি সত্যিই বোকা, সম্মানের মোহে পড়ে আমার ফাঁদে পা দিল। নাম আর সম্মান তো শুধু ব্যবহারের জিনিস, নিজের জীবনের চেয়ে তা বড় হতে পারে না। শুয়ে সানসির ওড়ার ক্ষমতা ছিল, বিপদে পড়লে সে আকাশে উড়ে যেত। তাই তাকে এক জায়গায় আটকে রাখার জন্যই ফ্যাং ইউয়েন নড়াচড়া না করার মিথ্যা শর্তের ফাঁদ পেতেছিল। দর্শকদের ভেতর থেকে অনেকে চিৎকার করে বলতে লাগল, ছোট পশুরাজ, তুমি ভীষণ নির্লজ্জ আর নীচ। তুমি শর্ত ভেঙেছ, তুমি এই লড়াইয়ে পরাজিত। ফ্যাং ইউয়েন তাচ্ছিল্যের সাথে গলা চড়িয়ে জবাব দিল, ঠিক আছে, আমি হার মেনে নিলাম, তাতে কি? তার এই স্পষ্ট কথা শুনে চারপাশের চিল্লাচিল্লি মুহূর্তের জন্য থমকে গেল। যে জিতেছে সে তো মাটিতে মাংসের টুকরো হয়ে পড়ে আছে, এমন হার জিতের আর মূল্য কি রইল? সবাই এটা বুঝতে পেরে উপত্যকার গোলমাল আরও বহুগুণ বেড়ে গেল। ফ্যাং ইউয়েন কোনো লজ্জা না পেয়ে উল্টো মাথা তুলে জোরে হেসে উঠল। সে সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমাদের এত রাগ যখন, তবে শুয়ে সান সির প্রতিশোধ নিতে এসো না কেন? আমি তো জানতাম না ওর সাথে তোমাদের এত ভালো সম্পর্ক। যারা যারা প্রতিশোধ নিতে চাও, সবাই একসাথে এগিয়ে এসো। মুহূর্তেই পুরো উপত্যকা নিস্তব্ধ হয়ে গেল, কারোর মুখ থেকে আর কোনো শব্দ বের হল না। সে ধোঁকা দিলেও র্যাঙ্ক ৪-এর এক শক্তিশালী যোদ্ধাকে গুঁড়িয়ে দিয়েছে। টানা ৩ জন র্যাঙ্ক ৪ জিইউ মাস্টারকে হারিয়ে ফ্যাং ইউয়েন নিজের অবিশ্বাস্য শক্তি প্রমাণ করে দিয়েছে। তার ওপর আঘাত যত বেশি লাগে, তার শক্তি তত বেড়ে যায়। পৈশাচিক জিইউ মাস্টাররা একে অপরকে সন্দেহ করে, তাই কেউ শুয়ে সান সির জন্য মরতে এগিয়ে এল না। আর ধার্মিক পথের লোকেরাও শুয়ে সান সির মতো এক পৈশাচিক চরিত্রের জন্য প্রকাশ্যে লড়াই করতে পারল না। ফ্যাং ইউয়েন আবার গম্ভীর গলায় জানতে চাইল, ওর হয়ে প্রতিশোধ নেওয়ার মতো কেউ নেই? কেউ আছো কি? চারপাশের সবার মুখ কালো হয়ে গেল, কিন্তু কেউ উত্তর দিল না। ফ্যাং ইউয়েন ভ্রু কুঁচকে কয়েক পা হেঁটে বলল, কেউ না থাকলে আমি চললাম, আমি কিন্তু সত্যিই চলে যাচ্ছি। তবুও কেউ মুখ খুলল না। তার এমন দাপটের সামনে সবাই মাথা নিচু করে রইল। ফ্যাং ইউয়েন আকাশের দিকে তাকিয়ে অট্টহাসি দিয়ে বুক ফুলিয়ে যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে গেল। বড় ভাই লি, তোমার কিন্তু এবার কিছু একটা করতেই হবে। হু মেই এর আদুরে ভঙ্গিতে লি শিয়ানের বুকের ওপর হেলান দিয়ে বলল। লি শিয়ান ছিল খাটো আর মোটাসোটা। তার নাকটা গোলগাল, চোখগুলো বড় বড়, চওড়া কপাল আর মাথায় তেলতেলে চকচকে চুল। এই মুহূর্তে তার একটা ছোট খসখসে হাত ছিল হু মেই এর সরু কোমরে, আর অন্য হাতটা রাখা ছিল তার পায়ের ওপর। লি শিয়ান আসলে একজন র্যাঙ্ক ৪ আপার স্টেজ জিইউ মাস্টার, তবে সে খুব একটা মারামারি করত না।
ব্যবসা করেই দিন কাটাত, আর ডেমনিক পথের এক কুখ্যাত ধূর্ত ব্যবসায়ী হিসেবে চারদিকে তার বিশাল পরিচিতি ছিল। সে হু মেই এরকে জড়িয়ে ধরে কামুক ভঙ্গিতে হেসে বলল, মেই এর, তোমার শরীর যেন নরম তুলোর মতো আর গায়ের চামড়া পাথরের মতো মসৃণ। কয়েকদিন তোমায় দেখিনি, এরই মধ্যে তুমি আরও সুন্দর হয়ে গেছ। হু মেই এর চোখ উল্টে অসন্তুষ্ট গলায় বলল, বড় ভাইলি, আমি তোমার সাথে কাজের কথা বলছি। ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুই শয়তান আমাকে অপমান করল। আমি তো এখন তোমারই, তুমি আমার হয়ে এর বিচার করবে না? আচ্ছা লি শিয়ান দায়সারাভাবে উত্তর দিল, কিন্তু তার 10টা আঙুল তখনও হু মেই এরের শরীরের ওপর খেলে বেড়াচ্ছিল। হু মেই এরের নিঃশ্বাস ভারী হয়ে আসল, আর মুখটা লাল হয়ে উঠল। ভেজা চোখের চাহনিতে তাকে ভীষণ মোহময়ী লাগছিল, কিন্তু তার মনের ভেতরটা ছিল বরফের মতো পরিষ্কার। সে লি শিয়ানকে রাজি করানোর চেষ্টা চালাল, অথচ লোকটা শুধু মুখে হু হাঁ করে তার সুযোগ নিয়ে যাচ্ছিল, কোনো স্পষ্ট প্রতিশ্রুতি দিচ্ছিল না। হু মেইয়ের লি শিয়ানকে ঠেলে সরিয়ে অভিমানী মুখে উঠে দাঁড়াল। সে বলল, বড় ভাই লি, আমাকে একটা স্পষ্ট কথা বলো। আমি এভাবে মিনতি করছি, তোমার কি একটুও দয়া হচ্ছে না? আহা, আমার সোনা, আমার কলিজার টুকরো, তোমার এই বড় ভাই লি যে করতে চায় না তা তো নয়, কিন্তু ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুই শয়তানের সাথে লাগতে যাওয়া বেশ ঝামেলার কাজ। ওরা দুজনেই র্যাঙ্ক 4 জিইউ মাস্টার, আর তোমার ভাই লি তো একা মানুষ। লি শিয়ান অসহায়ের মতো 2 হাত ছড়িয়ে দিল। হু মেইয়ের নাক সিঁটকাল। ঠিক আছে, আমি একটু ছাড় দিচ্ছি, তোমাকে শুধু ওই ছোট পশু রাজাকে শায়েস্তা করতে হবে। এই গু ইউএফ্যাংঝেং সবচেয়ে বেশি বদমাস। বাই নিং বিংকে তুমি আপাতত ছেড়ে দিতে পারো। এটা তো লি শিয়ান একটু ইতস্তত করল। বড় ভাই লি। সুযোগ বুঝে হু মেইয়ের আবার লি শিয়ানের কোলে ঝাঁপিয়ে পড়ল এবং তার ফোলা কানের কাছে মুখ নিয়ে আলতো করে ফুঁ দিল। মুহূর্তেই লি শিয়ানের শরীরে আগুন জ্বলে উঠল। তার চোখ দুটো নেশাগ্রস্ত হয়ে আসল। ঠিক আছে, তুমি যখন এত করে বলছ, তোমার বড় ভাই লি নিশ্চয়ই প্রতিশোধ নেবে। তবে সে কথার মোড় ঘুরিয়ে বলল, আর মাত্র 1 বা 2 দিনের মধ্যে 3 কিংস ইনহেরিটেন্স আবার খুলে যাবে। এই চরম মুহূর্তে কোনো ঝামেলা বাঁধানো যাবে না। 3 কিংস ইনহেরিটেন্স শেষ হলেই আমি ওই ছোট পশু রাজাকে একটা ভালো শিক্ষা দেব, ঠিক আছে? 3 কিংস ইনহেরিটেন্স খোলার সময় ঘনিয়ে আসছিল, আর সবার নজর ছিল সেদিকেই। হু মেই এর ঠোঁট বাঁকাল, তবে লি শিয়ানের এই কৌশলী এড়িয়ে যাওয়ার বিপরীতে তার আর কিছু বলার ছিল না। কিছুক্ষণ অন্তরঙ্গ সময় কাটানোর পর হু মেই এর বিদায় নিল। লি শিয়ান তাকে থেকে যেতে বললেও হু মেই এর শক্ত অবস্থানে রইল। শেষ পর্যন্ত লি হাও তাকে গুহার মুখ পর্যন্ত এগিয়ে দিল। সে গুহার মুখে দাঁড়িয়ে অধৈর্য চোখে দেখল হু মেইয়ের বনের ভেতর দিয়ে দূরে মিলিয়ে গেল। ডাইনি মেয়ে একটা। নিজের গুহায় ফিরে আসতেই লি শিয়ানের মুখের কামুক ভাব নিমেষেই মিলিয়ে গেল। সেখানে ফুটে উঠল এক সতর্ক আর অন্ধকার অভিব্যক্তি। নিজের রূপের ফাঁদে ফেলে আমাকে দিয়ে ছোট পশু রাজার সাথে লাগাতে চায়? এই ডাইনি ভেবেছে ওর সম্মোহন ক্ষমতা বুঝি বিশাল কিছু হয়ে গেছে। লি শিয়ান ঠান্ডা হাসল। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুই শয়তানকে সামলানোর পথ আমার জানা আছে, কিন্তু আমি লি শিয়ান কবে লোকসানি কারবার করেছি? এই ছোট পশু রাজাগু ইউএফ্যাংঝেং মোটেই সহজ পাত্র নয়। দেখতে তাকে উগ্র আর বেপরোয়া মনে হলেও আসলে তার মাথার ভেতর সব হিসাব কষা থাকে। 3 কিংস ইনহেরিটেন্স খোলার ঠিক আগে পরপর 3 জন ডেমনিক জিইউ মাস্টারকে চ্যালেঞ্জ করাটা নিশ্চিতভাবেই তার সাজানো চাল ছিল। সব জায়গা থেকে জিইউ মাস্টাররা ছুটে এসে স্যানচা মাউন্টেনে ভিড় জমিয়েছে কেন? সবই তো ওই 3 কিংস ইনহেরিটেন্সের লোভে। ফ্যাং ইউয়েন এত উগ্রতা দেখানো সত্ত্বেও কেউ তার পেছনে লাগেনি। এই কদিন ধরে শুধু সেই যেচে পড়ে অন্যদের ঝামেলায় ফেলেছে। এর কারণ কি? কারণ সবাই অধীর আগ্রহে 3 কিংস ইনহেরিটেন্সের জন্য অপেক্ষা করছিল আর তলে তলে প্রস্তুতি নিচ্ছিল। ছোট পশু রাজার মতো এক পাগলের সাথে রক্তারক্তি করে কে এই মোক্ষম সুযোগ হাতছাড়া করতে চাইবে? কেউই না। ছোট পশু রাজা মানুষের এই মনস্তত্ত্বকে কাজে লাগিয়ে বুক ফুলিয়ে নিজের প্রভাব বিস্তার করল। 2 দিন বাদে যখন 3 কিংস ইনহেরিটেন্স খুলবে, তখন কার সাধ্য আছে তার পথ আটকায়? ভবিষ্যতের হিসাব কষেলি শিয়ান মাথা নাড়ল। শুয়ে সানসিকে মেরে ফেলার পর থেকে এমনকি সে নিজেও এই ছোট পশু রাজাকে কিছুটা ভয় পেতে শুরু করেছিল। আগে যখন ফ্যাং ইউয়েন টাইরান্ট হ্যাংমেই আর ফেই লিকে খতম করেছিল, তখন লি শিয়ান তেমন গা করেনি। কিন্তু ফ্যাং ইউয়েন যখন নিজের দেওয়া প্রতিশ্রুতি ভেঙে স্কাই টাইগারকে শেষ করে দিল, তখনই লি শিয়ান বুঝল এই ছেলেটা কতটা মারাত্মক কাঁটা। কেন এমন হল? ধার্মিক পথ প্রতিভাগে 4 ভাগে ভাগ করত। প্রথম ধাপ ছিল যাদের মেধা এবং নীতি দুটোই আছে। মেধা আর ভালো চরিত্রের অধিকারী মানুষরাই সেরা মানের প্রতিভা, যারা নিজের যোগ্যতায় টিকে থাকতে পারে। দ্বিতীয় ধাপ হল নীতি আছে কিন্তু মেধা নেই। তাদের মেধা হয়তো কম, কিন্তু চরিত্র ভালো। যাদের আনুগত্য আছে তারা অভিভাবকদের মান্য করবে, যাদের সততা আছে তারা নেতার বাধ্য থাকবে, আর যারা বিশ্বস্ত তারা কখনো প্রতিশ্রুতি ভাঙবে না। এদের ওপর নিশ্চিন্তে ভরসা করা যায়, অন্তত বড় কোনো বিপদ ঘটার ভয় থাকে না। তাছাড়া অভিজ্ঞতা দিয়ে বহু কাজই শিখে নেওয়া সম্ভব। তৃতীয় ধাপ ছিল মেধা আছে কিন্তু নীতি নেই।
এদের মেধা দিয়ে কাজ চালানো গেলেও ওপরের পদের কর্তারা এদের বিশ্বাস করতে ভয় পায়, কারণ যে কোনো দিন এরা বিশ্বাসঘাতকতা করতে পারে। আর চতুর্থ ধাপ হল যাদের মেধা এবং নীতি কোনোটাই নেই। নীতিহীন আর অপদার্থ এসব মানুষ একেবারেই মূল্যহীন, কেউ এদের কোনো কাজে লাগাতে চায় না। কিন্তু ডেমনিক পথের হিসাবে সবচেয়ে ভয়ঙ্কর লোক কারা? ডেমনিক পথে চতুর্থ ধাপের লোক হল যাদের নীতি আছে কিন্তু মেধা নেই। এদের বুদ্ধি কম, কিন্তু তারা আদর্শ আর নৈতিকতা নিয়ে বেঁচে থাকে, ফলে নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনে। তৃতীয় ধাপে পড়ে যাদের মেধা এবং নীতি কোনোটাই নেই। এদের মেধা নেই সত্যি, কিন্তু নীতি নৈতিকতার বালাইও নেই। এরা অন্তত ছোটখাটো কাজকর্ম করে কোনোমতে দিন গুজরান করতে পারে। দ্বিতীয় ধাপ হল যাদের মেধা এবং নীতি দুটোই রয়েছে। মেধা দিয়ে এরা পেট চালাতে পারে, কিন্তু একই সাথে চরিত্র, সম্মান আর আনুগত্যের মতো ব্যাপারগুলো এদের পায়ে শিকল পরিয়ে রাখে। ডেমনিক পথের প্রতারণাপূর্ণ পরিবেশে এই ধরনের মানুষ কখনোই বড় ভূমিকা রাখতে পারে না। আর ১ নম্বর ধাপে থাকে তারাই, যাদের মেধা আছে কিন্তু বিন্দুমাত্র নীতি নেই। ফ্যাং ইউয়েন ছিল ঠিক তেমনই একজন মানুষ। তার মেধার কোনো কমতি ছিল না, বরং উপচে পড়ছিল। তার সহজাত ক্ষমতা ছিল অসাধারণ। গ্রেড অ্যাপটিটিউড সবার কপালে জোটে না। দ্বিতীয়ত, নিজের লেভেলের চেয়ে উঁচু স্তরের সাথে লড়াই করার মতো যুদ্ধমেধা তার ছিল। টাইরেন্ট হ্যাংমেই, ফেই লি আর শুয়ে সানসি সবার চাষাবাদ স্তর তার চেয়ে বেশি হওয়া সত্ত্বেও প্রত্যেকে তার হাতে করুণভাবে মারা পড়েছিল, যা এই দক্ষতারই বড় প্রমাণ। সবশেষে ব্যবসার কাজেও তার অবিশ্বাস্য দখল ছিল। শ্যাং ক্ল্যান সিটিতে সে দারুণ সাফল্য দেখিয়েছিল। আর মাত্র কয়েকটা বছরের ব্যবধানে সে ভয়ানক শক্তিশালী এক সেট GU-1 জোগাড় করে ফেলেছিল। এমন প্রতিভাবান মানুষের মনে যদি সামান্য নৈতিকতাও থাকত, তবে লি শিয়ান এতটা চিন্তায় পড়ত না। কিন্তু ফ্যাং ইউয়েন ছিল এমন এক চরিত্র যার ভেতরে নীতি বলে কিছুর অস্তিত্ব ছিল না। সে হু মেই এরকে পাত্তাই দিল না। রূপের কোনো মায়া তার মাঝে নেই। সে যেমন বর্বর আর উদ্ধত, তেমনি নির্বিচারে মানুষ মারতে ভালোবাসে আর জীবনকে পায়ের ধুলো মনে করে। সে টাইরেন্ট হ্যাংমেই আর অন্য দুজনকে যেভাবে মাংসের কিমায় পরিণত করেছিল, তা থেকেই তার হিংস্র রূপ স্পষ্ট হয়ে গিয়েছিল। সে শুয়ে সানসিকে ধোঁকা দিল এবং সবার সামনে প্রতিশ্রুতি ভাঙার পরও বুক ফুলিয়ে রইল, যা ছিল আরও বেশি ভয়ঙ্কর। এতে পরিষ্কার বোঝা যায় সে কোনো নিয়মকানুনের তোয়াক্কা করে না। চোখের পলকে সে যে কোনো কাউকে ধোঁকা দিতে পারে এবং তার মনে বিন্দুমাত্র অনুশোচনা জাগে না। লি শিয়ান মনে মনে জানত, ছোট পশু রাজার মতো লোককে যদি ধার্মিক পথে রাখা হতো, তবে শান্ত পরিবেশের সাধারণ মানুষ তাকে বর্জন করত, চেপে রাখত কিংবা জেলে পুরে দিত। কিন্তু বিশৃঙ্খল ডেমনিক পথের নিষ্ঠুর প্রতিযোগিতায় ফ্যাং ইউয়েন যেন বনে ঢোকা বাঘ আর সমুদ্রে নামা ড্রাগন। ভাগ্য পুরোপুরি খারাপ না হলে এই লোক বহু দূর যাবে। এমন লোককে আগেভাগে চিনে ফেললে আমি নিজেই চেপে ধরে মেরে ফেলতাম। কিন্তু এখন বড্ড দেরি হয়ে গেছে। লি শিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলল। ফ্যাং ইউয়েন এখন পুরোপুরি পোড় খাওয়া মানুষ এবং তার পাশে একজন সঙ্গীও রয়েছে। যদিও লি শিয়ান র্যাঙ্ক 4 আপার স্টেজ চাষাবাদে পৌঁছেছিল, কিন্তু সে ব্যবসা করতেই পারদর্শী ছিল। যুদ্ধ করা তার কাজ নয়। অবশ্য শক্তির দিক থেকে তার চেয়েও বড় শক্তি সবসময়ই থাকে। স্যানচা মাউন্টেনে এমন মানুষও ছিল যারা ফ্যাং ইউয়েনকে খতম করতে পারত, যেমন কং রি তিয়ান আর লং চিং তিয়ানের মতো 4 জন র্যাঙ্ক 4 পিক স্টেজ GU মাস্টার। কিন্তু লি শিয়ান তো আর এদের হুকুম করতে পারবে না। তার উপর এই 4 জনই এক সূক্ষ্ম ক্ষমতার ভারসাম্যে আটকে ছিল। 3 কিংস ইনহেরিটেন্স ছাড়া অন্য কোনো দিকে তাকানোর ফুরসত তাদের ছিল না। ওই ডাইনি মেয়েটার মতলব খারাপ। সে আমাকে খেপিয়ে এমন এক ডেমনিক চরিত্রের বিরুদ্ধে লেলিয়ে দিতে চায়, তা কি কখনো সম্ভব? ওর সাথে শত্রুতা তো করবই না, বরং ওর সাথে সুসম্পর্ক গড়ে তুলব। ডেমনিক পথের সবাই লাভের পেছনেই ছোটে। তাছাড়া শুয়ে সানসিকে মেরে ছোট পশু রাজা আর একটা ঝামেলা পাকিয়ে রেখেছে। স্কাই টাইগারের পালক বাবা সেঞ্চুরি বয় একজন র্যাঙ্ক 4 আপার স্টেজ GU মাস্টার। আজকাল সে নির্জনে GU রিফাইনিং নিয়ে ব্যস্ত আছে, কিন্তু এবার উত্তরাধিকার খোলার সাথে সাথেই সে বাইরে আসবে। তখন সে নিশ্চিতভাবেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট 2 শয়তানের ঘাড়ে চেপে বসবে। হেহে, আমি বাইরে থেকে নিরপেক্ষ ভাব ধরে রেখে গোপনে ছোট পশু রাজার সাথে দোস্তি পাতাব। সেঞ্চুরি বয় আর ওই 2 শয়তানের লড়াইটা দেখব, তারপর ফলাফল বুঝে সুযোগ মতো চাল চালব। যাই ঘটুক না কেন, লি শিয়ানের কোনো ক্ষতি হবে না। এই হল লি শিয়ান, ডেমনিক পথের এক ধূর্ত ব্যবসায়ী, যে অন্যের ক্ষতি থেকে নিজের ফায়দা তুলতে ওস্তাদ। ঝিরঝির করে বয়ে চলল তরল ফ্যাং ইউয়েনের ইচ্ছায়। তার উজ্জ্বল সোনালি প্রাইমেবল এসেন্স গিয়ে অ্যাপারচারের ভেতরের দেয়ালে আছড়ে পড়ছিল। স্যানচা মাউন্টেনের মতো বিপজ্জনক জায়গাতেও সে কখনো সাধনায় ঢিলে দেয়নি। তার আসল চাষাবাদ ছিল র্যাঙ্ক 4 ইনিশিয়াল স্টেজ, যা থেকে হালকা সোনালি প্রাইমেবল এসেন্স তৈরি হওয়ার কথা ছিল। কিন্তু লিকার ওয়ার্মের প্রভাবে তার সারের গুণমান এক ধাপ বেড়ে উজ্জ্বল সোনালি শক্তিতে রূপান্তরিত হয়েছিল। এই উজ্জ্বল সোনালি প্রাইমেবল এসেন্স তার লড়াইয়ের ক্ষেত্রে এক বিশাল সুবিধা এনে দিয়েছিল।
আর এই কারণেই সে পরপর 3 জন র্যাঙ্ক 4 মিডল স্টেজ জিইউ মাস্টারকে ধুলোয় মিশিয়ে দিতে পেরেছিল। আজকাল আমার নাম চারদিকে ছড়িয়ে পড়েছে। অনেকেই হয়তো আমাকে ভয় পায় আর মনে মনে ঘৃণা করে, কিন্তু তাতে আমার কি বা আসে যায়? হে, আমি তো ডেমনিক পথেই হাঁটছি, এখানে এমনটাই হওয়ার কথা। তাছাড়া এটা আর্থ নয়, এখানে একজনের একার শক্তি পুরো দলের চেয়েও অনেক বেশি হতে পারে। ভিন্ন জগতের নিয়মকানুনও ভিন্ন হয়। আর্থে থাকলে ডেমনিক পথে চলার পরও চরিত্রের কথা ভাবতে হতো, কারণ সেখানে মানুষের ব্যক্তিগত শক্তির ব্যবধান খুব সামান্য ছিল। ডেমনিক পথের লোকদেরও বড় কিছু করতে হলে দল বেঁধে চলতে হতো। আর মাত্র 2 দিন, তারপরই 3 কিংস ইনহেরিটেন্স খুলে যাবে। এখন আর কেউ আমার সাথে ঝামেলা করতে আসবে না। এই ফাঁকে চার্জিং ক্র্যাশ জিইউ তৈরি করে ফেলা যাক। ভবিষ্যতের জন্য ফ্যাং ইউয়েনের মাথার ভেতর সব পরিকল্পনাই নিখুঁতভাবে সাজানো ছিল। সেই সময় যখন ফ্যাং ইউয়েন মুভমেন্ট জিইউ হিসেবে হরিজেন্টাল চার্জ গু আর ভার্টিক্যাল ক্র্যাশ গু বেছে নিল, তখন থেকেই র্যাঙ্ক 4-এ ওঠার পরিকল্পনা তার মাথায় ছিল। চার্জিং ক্র্যাশ গু রিফাইন করার জন্য এই দুটোই ছিল প্রধান উপাদান। এই দুটো র্যাঙ্ক 3 জিইউকে মূল ভিত্তি বানিয়ে জিইউ মাস্টারের প্রাইমিভাল এসেন্স আর কিছু দরকারি জিনিস মিশিয়েই এটা তৈরি করা যেত। চার্জিং ক্র্যাশ গু রিফাইন করার পুরো প্রক্রিয়াটা একদমই কঠিন ছিল না। ফ্যাং ইউয়েন আগে থেকেই সব প্রস্তুতি নিয়ে রেখেছিল, আর এই রেসিপির সফলতার হারও ছিল অনেক বেশি। 2 দিন পরেই সে সফলভাবে রিফাইন শেষ করল এবং হাতে পেল একদম নতুন এক জিইউ চার্জিং ক্র্যাশ গু। হরিজেন্টাল চার্জ গু আর ভার্টিক্যাল ক্র্যাশ গু দিয়ে একসাথে কেবল 100 কদম দূরত্ব পর্যন্ত চার্জ করা যেত, কিন্তু এই দুটোকে ফিউজ করে বানানো চার্জিং ক্র্যাশ গু সেই দূরত্ব বাড়িয়ে দিল পুরো 200 কদমে। একই সাথে বারবার ব্যবহারের মাঝের বিরতির সময়টাও অর্ধেক কমে গেল। তবে এতে প্রাইমিভাল এসেন্সের খরচ একটু বেড়ে গিয়েছিল। কিন্তু যার কাছে লিকার ওয়ার্ম আর হেভেনলি এসেন্স ট্রেজার লোটাস আছে, সেই ফ্যাং ইউয়েনের জন্য এই সামান্য খামতি কোনো ব্যাপারই ছিল না। সে মনে মনে হিসেব করল, এখন আমার কাছে মোট 6টা র্যাঙ্ক 4 জিইউ আছে: বিটার স্ট্রেংথ গু, চার্জিং ক্র্যাশ গু, ইয়াং গু, লিকার ওয়ার্ম, এক্সপেন্ড স্ট্রেংথ গু আর ব্লাডস্কাল গু। কিন্তু অল আউট এফোর্ট গু, স্ট্রেংথ কি গু, গোল্ডেন শিল্ড গু এবং বাকিগুলো এখনও র্যাঙ্ক 3তেই পড়ে আছে। এগুলো ধীরে ধীরে আমার বর্তমান চাহিদার সাথে তাল মেলাতে পারছে না। ফ্যাং ইউয়েনের বেশিরভাগ জিইউই ছিল র্যাঙ্ক 3-এর, কিন্তু সে এখন র্যাঙ্ক 4 ইনিশিয়াল স্টেজে পৌঁছে গিয়েছিল এবং তার কাছে মিডল স্টেজের উজ্জ্বল সোনালী রঙের প্রাইমিভাল এসেন্স ছিল। ফলে এই জিইউগুলো তার জন্য ক্রমশ অনুপযুক্ত হয়ে উঠছিল। অবশ্যই তার মানে এই নয় যে জিইউ এর র্যাঙ্ক যত বেশি হবে সেটা ততই ভালো হবে। যেমন বোন ফ্লেশ ইউনিটি গুয়ের কথাই ধরা যাক। এটা নিছক একটা র্যাঙ্ক 3 জিইউ হলেও অনেক উঁচু র্যাঙ্কের জিইউ মাস্টাররাও এটা নির্দ্বিধায় ব্যবহার করতে পারত, আর এখানেই ছিল এর আসল দাম। তবে সামগ্রিকভাবে জিইউ আর জিইউ মাস্টারের র্যাঙ্ক সমান হলেই ব্যবহার করতে সবচেয়ে বেশি সুবিধা হয়। ফ্যাং ইউয়েন একটু ভেবে দেখল তার অনেকগুলো জিইউকে আপগ্রেড করা খুব দরকার। সবার প্রথমে ছিল অল আউট এফোর্ট গু। এটা ছিল কেবল র্যাঙ্ক 3-এ, যা দিয়ে শুধুই র্যাঙ্ক 3 বিস্ট ফ্যান্টম জাগিয়ে তোলা যেত। এর র্যাঙ্ক বাড়াতে হলে 3 কিংস ইনহেরিটেন্স থেকে আনডিফিটেড 100 ব্যাটলস জিইউ জোগাড় করতে হবে, তাই আপাতত এই পরিকল্পনাটা মুলতবি রাখতে হল। স্ট্রেংথ কি গিউটাও ছিল র্যাঙ্ক 3-এ, কিন্তু এর উপযুক্ত রেসিপি না থাকায় ফ্যাং ইউয়েন এটাকে আপগ্রেড করতে পারছিল না। তবে সে র্যাঙ্ক 3 গোল্ডেন শিল্ড গুকে র্যাঙ্ক 4 গোল্ডেন বেল শিল্ড জিইউতে রূপান্তর করার কথা ভাবল। এমনকি স্টোরেজ ধরনের র্যাঙ্ক 3 তুষিতা ফুলকেও র্যাঙ্ক 4 তুষিতা ল্যান্টন জিইউতে আপগ্রেড করা সম্ভব ছিল। সেলফ রিলায়েন্স গু ও ছিল র্যাঙ্ক 3-এর, কিন্তু ওটা ছিল একদম পিক স্টেজে এবং এর উন্নতির কোনো রেসিপি ছিল না। তবে র্যাঙ্ক 3 হওয়া সত্ত্বেও ফ্যাং ইউয়েন যদি প্রচণ্ড শারীরিক শক্তি দেখাতে পারে, তবে এর নিরাময় ক্ষমতা যে কোনো র্যাঙ্ক 4 হিলিং জিইউ এর সমান কাজ দিত। বোন ফ্লেশ ইউনিটি গু এর ব্যাপারটাও ছিল ঠিক একই রকম। চাষাবাদ লুকানোর জন্য ব্যবহৃত ব্রেথ কনসিলমেন্ট গুটাও ছিল র্যাঙ্ক 3-এ। যদিও এটাকে আপগ্রেড করা যেত, ফ্যাং ইউয়েন আপাতত ওটা নিয়ে মাথা ঘামাল না, কারণ এই মুহূর্তে নিজের অরা লুকানোর কোনো দরকার তার ছিল না। আর হেভেনলি এসেন্স ট্রেজার লোটাস ও ছিল র্যাঙ্ক 3-তেই। ফ্যাং ইউয়েনের কাছে র্যাঙ্ক 4 হেভেনলি এসেন্স ট্রেজার লোটাস তৈরির ফিউশন রেসিপি তো ছিল, কিন্তু এটা রিফাইন করতে বেশ কয়েকটা স্পিরিট স্প্রিং দরকার হতো। এটা ছিল বিশাল এক ঝামেলার কাজ, তাই আপাতত এটাও তাকে সরিয়ে রাখতে হল। হিসেব কষে দেখা গেল তাকে অল আউট এফোর্ট গু, গোল্ডেন শিল্ড গু, তুষিতা ফুল আর হেভেনলি এসেন্স ট্রেজার লোটাস, এই 4টা জিইউকে আপগ্রেড করতেই হবে। কিন্তু ঝক্কি শুধু এটুকুই ছিল না। ফ্যাং ইউয়েন নিজের শরীর শক্ত করতে আয়রন বোন গু, স্টিল টেন্ডন গু আর কপার স্কিন গু ব্যবহার করেছিল। এগুলো সবই ছিল র্যাঙ্ক 3 জিইউ,
যা র্যাঙ্ক 4 জিইউ মাস্টারদের লড়াইয়ে খুব একটা সুরক্ষা দিতে পারত না। এছাড়া তার শরীরের 8টি বেস্ট ফ্যান্টমের কোনোটি র্যাঙ্ক 4 স্ট্রেংথ গু থেকে পাওয়া ছিল না, ফলে এই ফ্যান্টমগুলো তার বদলে ফেলা দরকার ছিল। সে মনে মনে ভাবল, আমার এই 8টা ফ্যান্টম সাধারণ জানোয়ারের, এদের বদলে যদি বিয়াও কিংবা ম্যাস্টিফের শক্তির ফ্যান্টম বসানো যায় তবেই র্যাঙ্ক 4-এর আসল তাণ্ডব দেখানো সম্ভব হবে। শুয়ে সান সির বিয়াও স্ট্রেংথ গুয়ের ওপর ফ্যাং ইউয়েনের অনেক দিন থেকেই চোখ ছিল, কিন্তু সে শুয়ে সানসিকে মেরে একেবারে কিমা বানিয়ে ফেলেছিল, ফলে তার শরীরের সব জিইউও ধ্বংস হয়ে গিয়েছিল। ফ্যাং ইউয়েনের লড়াইয়ের ধরন ছিল ভীষণ নিষ্ঠুর। সে শত্রুদের পিষে মাংসের দলা বানিয়ে দিত, আর স্ট্রেংথ পাথের এমন বিধ্বংসী আক্রমণের পর লড়াই শেষে আস্ত কোনো জিইউ টিকে থাকা ছিল একরকম অসম্ভব। পরপর 3 জন র্যাঙ্ক 4 ডেমনিক জিইউ মাস্টারকে হারিয়েও ফ্যাং ইউয়েন শুধু একটা এক্সপেন্ড স্ট্রেংথ গু পেয়েছিল, আর এই এক্সপেন্ড স্ট্রেংথ গুটাও ফেইলি নিজের প্রাণ বাঁচাতে নিজ থেকেই ফ্যাং ইউয়েনের হাতে তুলে দিয়েছিল। সাধারণত জিইউ মাস্টাররা কেনাবেচা করে, লালন পালন করে, বন্দী করে কিংবা ফিউশনের মাধ্যমে জিইউ সংগ্রহ করত। যুদ্ধে জিতে শত্রু জিইউ ছিনিয়ে নেওয়া ছিল অত্যন্ত বিরল এক ঘটনা, কারণ লড়াই শুরু হলেই উভয় পক্ষ বাঁচার জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ত, যাতে সব জিইউ চুরমার হয়ে যেত। তার ওপর জিইউ মাস্টারদের পক্ষে নিজের জিইউ নষ্ট করা ছিল এক মুহূর্তের ব্যাপার। মনের একটা চিন্তায় জিইউকে আত্মঘাতী করার জন্য যথেষ্ট ছিল। ফ্যাং ইউয়েন দীর্ঘশ্বাস ফেলে বলল, সব কটা গু আপগ্রেড করতে তো দেখছি এখনও অনেক খাটতে হবে। কথাটা বলেই সে গুহা থেকে বাইরে বেরিয়ে এল। বাই নিংবিন গুহার মুখে দাঁড়িয়ে আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল এবং অপলক চোখে পাহাড়ের চূড়ার দিকে তাকিয়েছিল। ফ্যাং ইউয়েনও তার দৃষ্টি অনুসরণ করে উপরের দিকে তাকাল। সে দেখল স্যাঞ্চা মাউন্টেনের 3টি সর্বোচ্চ শৃঙ্গ থেকে বিশাল 3 আলোর স্তম্ভ উঠে দাঁড়িয়েছে, মেঘ ফোঁড়ে সোজা আকাশে চলে গেছে। তার সুবিশাল অরা যেন আকাশ আর পাতালকে এক সুতোয় বেঁধে ধরে রেখেছিল। 3 কিংস ইনহেরিটেন্স অবশেষে উন্মুক্ত হয়ে গিয়েছিল। ফ্যাং ইউয়েন নিজের জলজলে চোখের লোভ সামলে নিয়ে ভাবল, এই ইনহেরিটেন্স পেলেই আমার স্ট্রেংথ পাথের সেট একদম নিখুঁত হয়ে উঠবে। কিন্তু শক্তি যতই থাক না কেন, মঞ্চে নামার আসল সময় এখনও তার হয়নি। বাতাস চিরে সাঁই সাঁই শব্দ করে চারদিক থেকে 4 জন ভেসে উঠল। পূর্ব, পশ্চিম, উত্তর আর দক্ষিণ থেকে 4 মূর্তি এসে মাঝ আকাশে একে অপরের মুখোমুখি দাঁড়াল। কোনো রাখঢাক না রেখেই চারপাশ কাঁপিয়ে নেমে এলো র্যাঙ্ক 4 পিক স্টেজের ভয়ঙ্কর অরা। পূর্ব দিক থেকে এসেছিল পয়জন পাথের কুখ্যাত জিইউ মাস্টার লং চিংতিয়ান। তার লম্বা কালো চুল, ফ্যাকাশে সবুজ চামড়া আর সবুজ মণি দুটো যেন ঠান্ডা আগুনের শিখার মতো জ্বলছিল। পশ্চিম দিকে ছিল রাইটাস পাথের ক্ল্যান এর প্রবীণ শেনতং। তার নাম ডাক যেমন দাপুটে ছিল, শরীরটা ছিল ঠিক ততটাই রুগ্ন পণ্ডিতের মতো রোগাটে। ফ্যাকাশে মুখ নিয়ে সে ঘন ঘন কাশছিল, যেন পাহাড়ের এই ঠান্ডা বাতাসটাই সে সহ্য করতে পারছিল না। দক্ষিণ দিক থেকে দাঁড়িয়েছিল ডেমনিক পাথের তুখোড় ওস্তাদ কং রিতিয়ান। গায়ে ফুল আঁকা ঢিলেঢালা আলখাল্লা, মুখে এক চিলতে মিষ্টি হাসি নিয়ে সে শূন্যে ভাসছিল, আর তার চারপাশে উড়ে বেড়াচ্ছিল গোলাপি রঙের প্রজাপতির দল। আর উত্তর দিক থেকে এসেছিল ক্ল্যান এর মুরব্বী চং। তার সারা শরীর নীল রঙের মাছের আঁশে ঢাকা, যা দেখতে লাগছিল পাতলা এক বর্মের মতো। তার নাকটা ছিল অস্বাভাবিক লম্বা ও ছুঁচালো, চোখ দুটো সাধারণ মানুষের চেয়ে দ্বিগুণ বড়, আর মাথায় ছিল উস্কো খুস্কো আগুনের মতো লাল চুল। তার শরীরের পেশিগুলো তালগোল পাকিয়ে মাংসের পিণ্ডের মতো ফুলেছিল। উচ্চতায় খাটো হলেও তার অবয়ব ছিল মারাত্মক ভীতিকর। ঠিক হাঙরের পিঠের মতো তার পিঠ থেকেও গজিয়ে উঠেছিল প্রকাণ্ড এক কালো ত্রিকোণ পাখনা। এই 4 জনই ছিল স্যাঞ্চা মাউন্টেনের বর্তমান সময়ের সবচেয়ে শক্তিশালী জিইউ মাস্টার। র্যাঙ্ক 4 পিক স্টেজ থেকে আর মাত্র 1 কদম এগোলেই মিলবে র্যাঙ্ক 5, যা পেলে তারা নশ্বর পৃথিবীর একচ্ছত্র অধিপতি হয়ে পুরো অঞ্চলে নিজের রাজত্ব কায়েম করতে পারবে। তারা কয়েক মাস ধরে এই স্যাঞ্চা মাউন্টেনে একে অপরের মুখোমুখি অবস্থান করছিল। বহুবার রক্তক্ষয়ী লড়াই হলেও কেউই কাউকে হারাতে পারেনি, ফলে তৈরি হয়েছিল এক জটিল অচলাবস্থা। শেনতং আর চং বাহ্যিকভাবে বন্ধুভাব দেখালেও মনে মনে কেউই কাউকে বিশ্বাস করত না। আবার খারাপ পরিস্থিতিতে লং চিংতিয়ান আর কং রিতিয়ান ও মাঝে মধ্যে এক হয়ে যেত। এই 4 জন দখল করে রেখেছিল পাহাড়ের চূড়ার সবচেয়ে কাছের ওপরের গুহাগুলো। তাদের আবির্ভাবের সাথে সাথে পাহাড়ের সব জিইউ মাস্টারদের চোখ একসাথে তাদের দিকে ঘুরে গেল। সুযোগ চোখের সামনে থাকলেও সবাই আপাতত সংযম ধরে রেখে পরিস্থিতির দিকে নজর রাখছিল। কিছুক্ষণ নীরবতার পর কং রিতিয়ান বেছে নিল কিং বাওয়ের ইনহেরিটেন্স, লং চিংতিয়ান নিল কিং সিনেরটা, আর শেনতং এগিয়ে গেল কিং কোয়ানের দরজার দিকে। 3 ইনহেরিটেন্সের বিপরীতে প্রার্থী ছিল 4 জন। বাকি থাকা চং কিছুক্ষণ ইতস্তত করে শেষ পর্যন্ত কিং বাওয়ের পথেই পা বাড়াল। ভিড়ের ভেতর গুঞ্জন উঠল, যাক, কিং বাওয়ের দরজায় তাহলে কং রিতিয়ান
আর ই চংয়ের মতো দুজন বাঘ মুখোমুখি হল। অন্য একজন বলল, লং চিং তিয়ান তো কিং সিন বেছে নিল, গতবার ওর বিষের ফাঁদে পড়ে আমাদের 12টা বেজেছিল, এবার ওর থেকে দূরেই থাকতে হবে। পাশে থেকে আরেকজন ফিসফিস করে যোগ করল, উ শেনতং একজন এনস্লেভমেন্ট পাথের পাকা খেলোয়াড়, শুনেছি ও নাকি কিং কোয়ান এর ইনহেরিটেন্সের মাঝের ধাপে আগেই পৌঁছে গেছে। ওই ইনহেরিটেন্সে ও যেন জলের মাছ, আমরা ওর পেছনে গেলে শুধু ওর এঁটো ছাড়া আর কিছুই কপালে জুটবে না। মানুষ যখন এই নিয়ে কানাঘুষা করছিল, তখনই একদল জিইউ মাস্টার তরতর করে চূড়ার দিকে উঠে এলো। এরা সবাই ছিল র্যাঙ্ক 4 আপার স্টেজের পোড় খাওয়া লোক। কারো চেহারা বিদঘুটে, কেউ দেখতে জল্লাদের মতো হিংস্র, কেউ বা ভীষণ গম্ভীর আর বিষণ্ণ। তাদের মধ্যেই কালো পোশাক পরা ছোট এক বালক ছিল। ইনহেরিটেন্সে ঢোকার ঠিক আগে সে নিচে তাকিয়ে ফ্যাং ইউয়েনের দিকে এক পলক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। ফ্যাং ইউয়েন চোখ সরু করে শীতল দৃষ্টিতে তাকিয়ে ভাবল, সেঞ্চুরি বয়। সেঞ্চুরি বয় ও ছিল এক শক্তিধর স্ট্রেংথ পাথের জিইউ মাস্টার এবং নিহত শুয়ে শানসির ধর্মপিতা ও রক্ষক। শুয়ে শানসিকে মেরে ফ্যাং ইউয়েন এই সেঞ্চুরি বয়ের চরম শত্রু হয়ে উঠেছিল। কিন্তু চোখের সামনে 3 কিংস ইনহেরিটেন্স খোলা থাকায় সে এখন ফ্যাং ইউয়েনের সাথে পুরনো হিসেব মেটাতে ব্যস্ত হতে চাইছিল না। তবে ইনহেরিটেন্স শেষ হলে যে সে কোনোভাবেই ফ্যাং ইউয়েনকে ছেড়ে দেবে না তা নিশ্চিত ছিল। ফ্যাং ইউয়েন এর মনে এতে বিন্দুমাত্র ভয় জাগল না, বরং সে মনে মনে এই লড়াইয়ের অপেক্ষায় রইল। বর্তমান শক্তিতে সে র্যাঙ্ক 4 ইনিশিয়াল স্টেজে প্রায় অপরাজেয় ছিল এবং সাধারণ মিডল স্টেজের লোকজনকে সহজেই কুপকাত করতে পারত। তবে র্যাঙ্ক 4 আপার স্টেজের সাথে লড়লে পাল্লাটা হতো সমান সমান। তার উপর র্যাঙ্ক 4 পিক স্টেজের মতো কঠিন প্রতিপক্ষ তো ছিলই। তবে কং রি তিয়ানরা যদি ফ্যাং ইউয়েনকে মারতে আসত, তবে তাদেরকেও চরম চড়া মূল্য দিতে হতো। জিইউ মাস্টারদের চাষাবাদ যত ওপরের দিকে যায়, ক্ষুদ্র ধাপগুলোর পার্থক্যের ব্যবধানও তত বিশাল হয়ে ওঠে। সেখানে এক ধাপ টপকে লড়াই করাই ছিল ভীষণ কঠিন। ফ্যাং ইউয়েনের ছিল শত শত বছরের যুদ্ধের অভিজ্ঞতা আর স্ট্রেংথ পাথের একঝাঁক চমৎকার জিইউ, যার জোরে সে শুধু এক ধাপ লাফিয়ে মিডল স্টেজের খেলোয়াড়দের মারতে পারত। সে মনে মনে বলল, আমার সব জিইউ যদি র্যাঙ্ক 4-এ নিয়ে যেতে পারি, তবেই আমি আপার স্টেজের সাথে সহজে জিততে পারব এবং পিক স্টেজের সাথেও টক্কর দিতে পারব। 3 কিংস ইনহেরিটেন্স, আমি আসছি। মুহূর্তের মধ্যে ফ্যাং ইউয়েন চার্জিং ক্র্যাশ গু সক্রিয় করে বিদ্যুৎ গতিতে চূড়ার দিকে ছুটে গেল। ততক্ষণে র্যাঙ্ক 4 আপার স্টেজের সব জিইউ মাস্টাররা ভেতরে ঢুকে পড়েছিল এবং ইনহেরিটেন্সের আলোর স্তম্ভগুলো অনেকটাই ম্লান হয়ে আসছিল। মাঝপথে একদল র্যাঙ্ক 4 মিডল স্টেজ জিইউ মাস্টার কেবল স্যানচা মাউন্টেন বে উপরে উঠছিল। তারা হঠাৎ ফ্যাং ইউয়েন আর বাইনিং বিংকে ঝড়ের বেগে ছুটে আসতে দেখে ভয়ে বিবর্ণ হয়ে গেল এবং কোনো কথা না বাড়িয়ে নিঃশব্দে একপাশে সরে দাঁড়িয়ে তাদের পথ ছেড়ে দিল। সেই ফাঁকা পথ ধরে ফ্যাং ইউয়েন আর বাইনিং বিং একসাথে কিং কোয়ানের ইনহেরিটেন্সের ভেতরে ঝাঁপিয়ে পড়ল। আলোর স্তম্ভের ভেতর পা রাখতেই এক অদ্ভুত ওজনহীনতা ঘিরে ধরল ফ্যাং ইউয়েনকে। চোখের সামনের ঝাপসা ভাবটা কাটতেই সে দেখল সে দাঁড়িয়ে আছে এক ধূ ধূ প্রান্তরে। চারপাশে শুধু ধূসর সাদা আকাশ। মাটিতে ধূসর সাদা পাথরগুলো ছোট ছোট কবরের মতো ঢিপি তৈরি করে আছে। শক্ত আর শুকনো মাটির ফাটল দিয়ে অল্প কিছু হলুদ ঘাস উঁকি দিচ্ছিল। সাদা আকাশ, ধূসর মাটি আর হলুদ ঘাস, এই 3টে রং ছাড়া দুনিয়াটায় আর কোনো রং ছিল না। চারপাশটা একেবারেই থমথমে, কোনো বাতাস নেই, গাছের পাতার শব্দ নেই, এমনকি কোনো পশু পাখির ডাকও নেই। এমন শূন্য জায়গায় দাঁড়ালে যে কারো মনেই একাকিত্ব আর ভয়ের জন্ম নিত। বাইনিং বিংয়ের সাথে ভেতরে ঢুকলেও ফ্যাং ইউয়েন এখন পুরোপুরি একা ছিল, কিন্তু ফ্যাং ইউয়েন ছিল অসম্ভব শান্ত। চারপাশে তাকিয়ে সে মৃদু স্বরে বলল, তাহলে এটাই কিং কোয়ান ইনহেরিটেন্স। সাধারণ র্যাঙ্ক 5 জিইউ মাস্টার এর ইনহেরিটেন্সের সাথে 3 কিংসের এই জায়গার আকাশপাতাল তফাৎ ছিল। সাধারণ ইনহেরিটেন্সগুলো মূল দুনিয়াতেই থাকে, কিন্তু এটা তৈরি হয়েছে একটা জিইউ ইমমর্টাল ব্লেসড ল্যান্ডের ভেতরে। অতীতে 3 রাজা এখানে এসে এক প্রাচীন জিইউ ইমমর্টালের ইনহেরিটেন্সের সন্ধান পেয়েছিল। তারা প্রত্যেকেই ছিল জিনিয়াস, কিন্তু র্যাঙ্ক 6-এ পৌঁছাতে না পেরে মৃত্যুর আগে এই ছোট দুনিয়ায় নিজেদের ইনহেরিটেন্স রেখে গিয়েছিল। তাই ফ্যাং ইউয়েন এখন আর আসল দুনিয়ায় নেই, সে আছে একটা ব্লেসড ল্যান্ডে। আর এই ছোট দুনিয়ার নিয়মকানুনও সম্পূর্ণ আলাদা। ফ্যাং ইউয়েন জানত ছোট দুনিয়ার নিজস্ব স্পেস নিয়মের কারণেই বাইনিং বিং অন্য কোথাও ছিটকে গেছে। তবে সামনে এগোলে তাদের দেখা ঠিকই হবে। কিন্তু এর চেয়েও বড় বিষয় ছিল সময়ের গতি। এখানে সময়ের গতি বাইরের চেয়ে 3 গুণ বেশি। ফ্যাং ইউয়েনের অ্যাপারচারের ভেতর ঘুমিয়ে থাকা স্প্রিং অটম সিকাটা জেগে উঠে 3 গুণ গতিতে সুস্থ হতে শুরু করল। এটা ফ্যাং ইউয়েনের জন্য মোটেও ভালো খবর ছিল না, কারণ পুরোপুরি সুস্থ স্প্রিং অটম সিকাটার চাপ তার র্যাঙ্ক 4 অ্যাপারচার সইতে পারবে না। কিং কোয়ান ইনহেরিটেন্স যেমন তার শক্তির সুযোগ,
তেমনি তা তার মৃত্যুর ঝুঁকিও বাড়িয়ে দিল। ফ্যাং ইউয়েন তারা অনুভব করে ভাবল, এখানে একদিন থাকা মানে বাইরে 3 দিন পার হওয়া, তাই তাকে খুব দ্রুত এগোতে হবে। তবে আগের জীবনের স্মৃতি থাকায় এই জায়গাটা তার কাছে অচেনা ছিল না। সে এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগল। ঠিক তখনই দূর থেকে ঘেউ ঘেউ ডাক শোনা গেল, আর সবুজ চোখের একটা দুর্বল বুনো কুকুর ছুটে এলো তার দিকে। কুকুরটা ছিল চামড়া ঝুলানো কঙ্কালসার, দাঁতগুলো হলদেটে, আর উচ্চতায় ফ্যাং ইউয়েনের হাঁটু সমান। ক্ষুধার্ত দৃষ্টিতে মানুষের গন্ধ পেয়েই ওটা হিংস্রভাবে ছুটে আসছিল। প্রথম রাউন্ডেই এত সাধারণ মানের কুকুর দেখে ফ্যাং ইউয়েন একটু বিরক্ত হল, কিন্তু সে শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। এই দুনিয়ার নিয়মের কারণে ফ্যাং ইউয়েন তার অন্য কোনো জিইউ ব্যবহার করতে পারছিল না, শুধু র্যাঙ্ক 1 ডগ এনস্লেভমেন্ট গু ছাড়া। একমাত্র স্প্রিং অটম সিকাডা র্যাঙ্ক 6 ইমর্টাল জিইউ হওয়ায় এর ওপর কোনো বাধা ছিল না। অন্য সব গু মাস্টারদেরও শুরুতে শুধু পেপার ক্রেন গু, এক্সপ্লোডিং এগ গু বা ডগ এনস্লেভমেন্ট গু ব্যবহারের নিয়ম ছিল। কুকুরটা কাছে আসতেই ফ্যাং ইউয়েন অ্যাপারচার থেকে ডগ এনস্লেভমেন্ট গু সক্রিয় করল। বুড়ো আঙুলের মতো সাইজের জ্যাডে খোদাই করা কুকুরের মাথার মতো দেখতে জিইউটি 1 ফোঁটা প্রাইমিভাল এসেন্স পেতেই উজ্জ্বল সবুজ আলোয় রূপ নিল। পলকের মধ্যে সেই আলোবুনো কুকুরটার দেহের ভেতর ঢুকে গেল। কুকুরটা প্রচণ্ড ব্যথায় মাটিতে আছড়ে পড়ে গড়িয়ে ফ্যাং ইউয়েনের পায়ের কাছে চলে এলো। একটু পরেই ওটা উঠে দাঁড়িয়ে লেজ নাড়তে নাড়তে জিভ বের করে বসে পড়ল। ফ্যাং ইউয়েনের আদেশে ওটা শান্তভাবে উঠে দাঁড়াল। কুকুরটার গায়ে কোনো আঘাত লাগেনি, কারণ জিইউটি সরাসরি তার আত্মাকে বশ করে ফেলেছিল। যদিও ওটার লড়াই করার শক্তি কম ছিল, তবুও দ্বিতীয় রাউন্ড পার করতে এই কুকুরটাই ভরসা। ভাবতে ভাবতেই এক স্বর্গীয় শক্তি ফ্যাং ইউয়েনের শরীরকে আটকে দিল। সামনে আলো ঝলকে উঠে দ্বিতীয় ডগ এনস্লেভমেন্ট গু ভেসে উঠল। ফ্যাং ইউয়েন দ্রুত ওটাকে রিফাইন করে অ্যাপারচারে রাখতেই সে অন্য এক জায়গায় টেলিপোর্ট হয়ে গেল। এবার সে একটা নিচু ঢিপির ওপর দাঁড়ানো, আর চারপাশে ঘিরে ধরেছে 3টি বুনো কুকুর। হঠাৎ ফ্যাং ইউয়েনকে দেখে 3টে কুকুরই খ্যাপার মতো ছুটে এলো। ফ্যাং ইউয়েন তার বশ করা প্রথম কুকুরটাকে লেলিয়ে দিয়ে একটার পথ আটকাতেই দ্বিতীয়টা তার কাছে চলে এলো। ফ্যাং ইউয়েন দ্রুত দ্বিতীয় জিইউটি ব্যবহার করে ওটাকেও নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিল। তৃতীয় কুকুরটা ঝাঁপিয়ে পড়তেই ফ্যাং ইউয়েন নিজের মনোযোগ ভাগ করে দুটো কুকুরকেই একযোগে চালনা করল। 500 বছরের অভিজ্ঞতার কারণে দুটো লড়াই একসাথে সামলানো তার জন্য কোনো ব্যাপারই ছিল না। তাছাড়া শাংক্ল্যান সিটিতে সে কুকুর নিয়ন্ত্রণের চমৎকার অনুশীলনও করেছিল। লড়াইয়ে ফ্যাং ইউয়েন চাতুরির সাথে 2 যুদ্ধক্ষেত্রকে এক জায়গায় মিলিয়ে এনে নিজের সুবিধা বাড়িয়ে নিল। তার 2 কুকুরের নিখুঁত দলগত আক্রমণের মুখে বুনো কুকুর দুটো কিছুক্ষণের মধ্যেই রক্তাক্ত হয়ে মারা পড়ল। তবে ফ্যাং ইউয়েনের দুটো কুকুরও বেশ জখম হল। লড়াই শেষ হতেই আবার সেই অদৃশ্য শক্তি ফ্যাং ইউয়েন আর তার কুকুর দুটোকে মুড়িয়ে নিল। চোখের পলকে সে পৌঁছে গেল তৃতীয় রাউন্ডে। এবার সে দেখতে পেল চারপাশ থেকে 6টি বুনো কুকুর তাকে ঘিরে ধরেছে। আহত 2টি কুকুর নিয়ে 6টি শত্রুর মুখোমুখি হওয়া বেশ চাপের ছিল। কুকুরগুলো তাকে দেখেই তেড়ে এলো। ফ্যাং ইউয়েনের চোখ হঠাৎই পাশে থাকা একটা গর্তের ওপর পড়ল, আর সে দেরি না করে কুকুর দুটোকে সামনে রেখে সেই গর্তে নেমে পড়ল। 6টি কুকুর এক গতিতে আসছিল না। 2টো সুস্থ কুকুর আগে ছুটছিল, আর বাকি 4টে ছিল একটু পিছিয়ে ও কিছুটা জখম। পেছনের দেয়াল আর এই ঢালু মাটির ভৌগোলিক সুবিধা দেখে ফ্যাং ইউয়েন স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে নিশ্চিত হল এই রাউন্ডটাও সে নিজের দক্ষতায় পার করে নিতে পারবে। ঘেউ 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 কুকুরের হিংস্র ডাক চারপাশের বাতাসে একটানা প্রতিধ্বনিত হচ্ছিল। কয়েক ডজন কুকুর তুমুল লড়াইয়ে মেতেছিল। এক পক্ষের সংখ্যা অনেক বেশি হলেও তাদের কোনো সঠিক বিন্যাস ছিল না, এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল। অন্য পক্ষের সংখ্যা তুলনামূলকভাবে কম, কিন্তু তারা শক্ত এক দল বেঁধে দাঁড়িয়ে লড়াই করছিল। তারা নিখুঁতভাবে রক্ষা করা, পিছু হটা আর হঠাৎ আক্রমণ চালানোর মতো নানা যুদ্ধকৌশল দেখাচ্ছিল। কাছের একটা ছোট পাহাড়ি ঢালে শান্তভাবে দাঁড়িয়ে পুরো রণক্ষেত্রের দিকে তাকিয়েছিল ফ্যাং ইউয়েন। সে অত্যন্ত দক্ষতার সাথে নিজের কুকুরগুলোকে নিয়ন্ত্রণ করছিল। কিং কোয়ানের ইনহেরিটেন্সে এটা ছিল তার 10তম যুদ্ধ। তার বিশাল অভিজ্ঞতা আর এই ইনহেরিটেন্সের রহস্য জানা থাকার কারণে সে কোনো ঝামেলা ছাড়াই এত দূর ছুটে এলো। আরও 5 মিনিট ধরে রক্তক্ষয়ী লড়াই চলার পর যুদ্ধটা শেষ হল। পুরো রণক্ষেত্রে তখন মাত্র 19টি কুকুর অক্ষত দাঁড়িয়েছিল, যাদের প্রতিটি ফ্যাং ইউয়েনের বহু কষ্টের ফল। ফ্যাং ইউয়েন হালকা একটা দীর্ঘশ্বাস ফেলে ক্লান্ত বাতাস ছাড়ল। তার মাথা কিছুটা পরিশ্রান্ত লাগছিল। সে মনে মনে ভাবল, কিং কোয়ানের ইনহেরিটেন্সে প্রতি 10 রাউন্ড পার করার পর জটিলতা হঠাৎ অনেক বেড়ে যায়। এবার আমি 28টি কুকুর ব্যবহার করেছিলাম, কিন্তু প্রায় 60টি কুকুরের আক্রমণ রুখে এই বাধা পার করতে গিয়ে 9টিকে হারাতে হল। সত্যি বলতে এই পথটুকু পার হতে গিয়ে ফ্যাং ইউয়েনকেও কয়েকটা মুহূর্ত বেশ সতর্ক আর উদ্বিগ্ন থাকতে হয়েছিল। সে ভাবল 3 কিংসরা ছিল ডেমনিক জিইউ মাস্টার,
আর ডেমনিক ইনহেরিট্যান্সে সবসময় যোগ্যতমদের টিকে থাকার এক নির্মম ও ঠান্ডা প্রতিযোগিতা চলে। যারা স্রেফ ভাগ্যের জোরে লাভ খুঁজতে এসেছে তাদের বেশিরভাগকে বিদায় করার জন্য এই রাউন্ডটাই যথেষ্ট। স্যান্টা মাউন্টেনে অসংখ্য ধার্মিক আর ডেমনিক জিইউ মাস্টার ভিড় জমিয়েছিল। প্রতিবার থ্রি কিংসদের ইনহেরিট্যান্স খুলে গেলেই বহু জিইউ মাস্টার ভাগ্য পরীক্ষা করতে হুড়মুড় করে ভিতরে ঢুকে পড়ত। কিন্তু থ্রি কিংস ইনহেরিট্যান্সের যে পথই হোক না কেন তাদের নিয়মকানুন ছিল চরম কঠোর। সবচেয়ে যোগ্য উত্তরাধিকারী বেছে নেওয়ার জন্য তারা কঠিন সব বাধা তৈরি করে রেখেছিল। থ্রি কিংসদের মধ্যে কিং কোয়ান ছিল এনস্লেভমেন্ট পাথের জিইউ মাস্টার, কিং সিন ছিল রিফাইনমেন্ট পাথের জিইউ মাস্টার, আর কিং বাও ছিল ফায়ার পাথের জিইউ মাস্টার। তাদের উত্তরাধিকারীদেরও স্বভাবতই এই নির্দিষ্ট পথগুলোতেই পারদর্শী হতে হতো। প্রথম 10টি রাউন্ড অন্য সব পথের বেশিরভাগ জিইউ মাস্টারকে নির্মমভাবে তাড়িয়ে দিল। 30তম রাউন্ড পার করার পর অন্য কোনো পথের মানুষ আর টিকে থাকতে পারত না। 50তম রাউন্ডে শুধু এই পথগুলোর প্রতিভাবান আর দক্ষ সেরারাই অবশিষ্ট থাকত। 70তম রাউন্ডে গিয়ে কেবল গভীর জ্ঞানের অধিকারী প্রকৃত পণ্ডিতেরাই নিজেদের ধরে রাখতে পারত। আর 90তম রাউন্ড পর্যন্ত যারা পৌঁছাতে পারত তাদের সংখ্যা হাতে গুনে বলে দেওয়া যেত। বিশেষ করে 90 থেকে 100তম রাউন্ড অর্থাৎ শেষ 10টি রাউন্ড ছিল আকাশের মতো দুর্লঙ্ঘ আর অবিশ্বাস্য রকমের কঠিন। ফ্যাং ইউয়েনের মতো এক দানবীয় মেধার মানুষও একা শক্তিতে তা পার করতে পারত না। তার আগের জীবনে এই থ্রি কিংস ইনহেরিট্যান্স প্রায় 10 বছর ধরে চলেছিল। ভালো মন্দ, ধার্মিক আর ডেমনিক পথের অগুনতি মানুষ এতে জড়িয়ে পড়েছিল। বর্তমানে থ্রি কিংস ইনহেরিট্যান্স শুরু হওয়ার পর এখনও 1 বছরও পার হয়নি। এটা ছিল একদম শুরুর সময়। এই সময় 1 ডজন বাধা পার করতে পারাটাই সবার চোখে বিরাট এক ব্যাপার ছিল। মাঝামাঝি সময়ে গিয়ে প্রতিযোগীরা 50তম বাধার পর আর সহজে এগোতে পারত না, তখন তারা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করে নানান নিয়ম বের করত। শেষের দিকে বেশিরভাগ প্রতিযোগী 70 থেকে 80তম বাধার আশেপাশে ঘুরপাক খেত। 90তম রাউন্ডে তখন খুব অল্প কয়েকজন লড়াই করছিল, যাদের বেশিরভাগই র্যাঙ্ক 5-এর জিইউ মাস্টার ছিল এবং তাদের প্রতিটি পদক্ষেপ সবার নজর কাড়ত। আর একদম শেষ সময় গিয়ে বেশ কয়েকজন র্যাঙ্ক 6 জিইউ ইমর্টালের রহস্যময় উপস্থিতিও দেখা গিয়েছিল। ফ্যাং ইউয়েনের এই পুরো ইতিহাসের বেশিরভাগ অংশই বেশ স্পষ্ট মনে ছিল। ছোটখাটো কিছু অস্পষ্ট স্মৃতি থাকলেও সেগুলো ছিল গৌণ। থ্রি কিংস ইনহেরিট্যান্স সম্পর্কে তার পরিষ্কার ধারণা ছিল। সে জানত যে পথই বেছে নেওয়া হোক না কেন বর্তমান শক্তিতে সে সর্বোচ্চ 90তম রাউন্ড পর্যন্তই পৌঁছাতে পারবে। কারণ 90তম রাউন্ডের পরের বাধাগুলো পেরোনোর সুযোগ কেবল র্যাঙ্ক 5 জিইউ মাস্টারদের পক্ষেই সম্ভব ছিল। ফ্যাং ইউয়েন জানত 10 বছরের মধ্যে র্যাঙ্ক 5-এ পৌঁছানো তার জন্য অসম্ভব কঠিন। চাষাবাদ যত উচ্চস্তরে যায় তত কঠিন হয়, শুধু এই কারণেই নয়, বরং এর পিছনে স্প্রিং অটম সিকাডাও এক বড় কারণ ছিল। এই জিইউ ইমর্টাল ব্লেসড ল্যান্ডের ভিতরে সময়ের গতি অনেক দ্রুত চলছিল, যা স্প্রিং অটম সিকাডার শক্তি পুনরুদ্ধারের গতিকে বহুগুণ বাড়িয়ে দিচ্ছিল। এটা তার প্রাণের জন্য এক বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ স্বর্গীয় শক্তি নেমে এলো, আর মুহূর্তের জন্য ফ্যাং ইউয়েনের চোখের সামনে সবকিছু ঝলসে উঠল। চোখের পলকে সে নিজেকে এক অদ্ভুত অচেনা জায়গায় আবিষ্কার করল। আগের 10টি রাউন্ডের মতো এবার চারপাশ স্পষ্ট দেখা যাচ্ছিল না। ঘন ধূসর কুয়াশায় পুরো এলাকা ঢেকে গিয়েছিল। কুয়াশা এত ঘন ছিল দিক ঠিক করাও অসম্ভব হয়ে পড়ল। তার র্যাঙ্ক 6 স্প্রিং অটম সিকাডা ছাড়া বাকি কোনো জিইউ ওয়ার্ম ব্যবহারের সুযোগ ছিল না। তার আশেপাশে 19টি কুকুর ঘুরঘুর করছিল, কিন্তু ডগ এনস্লেভমেন্ট গুয়ের সাথে তাদের আত্মিক টানটুকু ছিল একদম হালকা। তবুও ফ্যাং ইউয়েন বিন্দুমাত্র ঘাবড়াল না। সে পরিষ্কার জানত 10তম রাউন্ড পার করার পর থেকে এই ইনহেরিট্যান্স প্রতিটি প্রতিযোগীকে নিজের পথ বেছে নেওয়ার ক্ষমতা দেয়। সে শান্তভাবে দাঁড়িয়ে চারপাশ ভালো করে পর্যবেক্ষণ করতে লাগল। বাম পাশের গভীর কুয়াশার ভিতর থেকে লণ্ঠনের মতো কমলা রঙের একটা নরম আলো ফুটে বের হচ্ছিল, সাথে স্পষ্ট শোনা যাচ্ছিল কুকুরের ডাক। সোজা সামনের দিকে কুয়াশার মাঝে এক অস্পষ্ট কালো মানুষের অবয়ব দাঁড়িয়েছিল, যা একই সাথে কাছে এবং দূরে মনে হচ্ছিল। আর ডান দিকে কুয়াশার বুক চিরে নীল রঙের এক ঝলক বিদ্যুৎ চমকাচ্ছিল। ফ্যাং ইউয়েন মনে মনে হিসেব করল, কমলা রঙের আলো মানে ওটা ক্রিস্যান্থেমাম আকিতা ডগ। এই কুকুরগুলো সাধারণ কুকুরের চেয়ে অনেক বেশি অনুগত হয়, এদের নিয়ন্ত্রণ করা সহজ আর চমৎকার সব ট্যাকটিক্স বাস্তবায়ন করতে পারে। নীল আলোর জায়গাটা নিশ্চয়ই লাইটনিং সিম্বল ডগ। এরা দারুণ দ্রুতগতির এবং সাধারণ কুকুরের চেয়ে দ্বিগুণ দ্রুত ছুটতে পারে। আর সামনের কালো ছায়াটা আমার প্রতিদ্বন্দ্বী অন্য কোনো জিইউ মাস্টার। কিং কোয়ান ইনহেরিট্যান্সের পক্ষ থেকেই এই ইঙ্গিতগুলো দেওয়া হচ্ছিল। যারা প্রথমবারের মতো এখানে আসে তারা ঝাপসা চোখে শুধু হাতড়ে পথ খোঁজে আর ভুল সিদ্ধান্ত নেয়। কিন্তু ফ্যাং ইউয়েন খুব ভালো করেই জানত, সেটা ক্রিস্যান্থেমাম আকিতা ডগ হোক, লাইটনিং সিম্বল ডগ হোক বা অন্য কোনো জিইউ মাস্টার, প্রতিটি চ্যালেঞ্জের পেছনেই বড় সুযোগ লুকিয়ে আছে। ফ্যাং ইউয়েন খুব সামান্য সময় ভাবল,
তারপর ডানে বা বামে না তাকিয়ে সরাসরি সামনের দিকে পা বাড়াল। সে যত সামনে এগোল, ধূসর কুয়াশা ততই পাতলা হতে লাগল আর তার দৃষ্টি পরিষ্কার হয়ে এল। একই সাথে তার নিজের ১৯টি ডগ এনস্লেভমেন্ট গুয়ের উপর নিয়ন্ত্রণও জোরালো হয়ে উঠল, আর ডানে বামের কুয়াশাগুলো আবার ঘন হয়ে ঢেকে গেল। কুয়াশার ভিতর থেকে বেরিয়ে আসা মানুষটির দিকে স্থির চোখে তাকিয়ে শান্তভাবে দাঁড়িয়েছিল হানবু লিউ। হানবু লিউর বয়স ছিল ৪৮ বছর। সে র্যাঙ্ক ৪ মিডল স্টেজের একজন ধার্মিক জিইউ মাস্টার ছিল এবং এর আগেও বহুবার কিংকোয়ান ইনহেরিটেন্সে ঢুকে অভিজ্ঞতা অর্জন করেছিল। সেই অভিজ্ঞতার কারণে এই ইনহেরিটেন্স সম্পর্কে তার ভালো দখল ছিল। কুয়াশা ঠেলে ধীরে ধীরে এগিয়ে আসা ফ্যাং ইউয়েনের শরীরটা দেখে সে সাথে সাথেই বুঝে নিল এই মানুষটি তার প্রতিপক্ষ। তবে হানবু লিউ একটুও ভয় পেল না। সে নিজে এনস্লেভমেন্ট পাথের জিইউ মাস্টার ছিল, তাই কিংকোয়ান ইনহেরিটেন্সে সে পানির মাছের মতোই স্বাচ্ছন্দ্য বোধ করছিল। এই অদ্ভুত জায়গায় আগের কোনো জমানো শক্তি বা জিইউ কাজে আসত না। ইনহেরিটেন্স থেকে যে জিইউ দেওয়া হতো কেবল তা দিয়েই লড়াই করতে হতো, যার ফলে চাষাবাদের মূল শক্তির ব্যবধান অনেকটাই কমে যেত। হানবু লিউ মনে মনে ভেবে হাসল, এই লোকটার কপাল সত্যি খারাপ, সোজাসুজি আমার সামনে এসে পড়েছে। আমি সবচেয়ে কম ক্ষতি স্বীকার করে একে হারাব, তারপর সোজা ২২তম বাধার দিকে এগিয়ে যাব। হানবু লিউ নিজের ক্ষমতার উপর অসম্ভব আত্মবিশ্বাসী ছিল। আগের বার সে ২১তম বাধা পর্যন্ত পৌঁছে গিয়েছিল, যা তার পরিচিত মহলে অন্যতম সেরা এক অর্জন ছিল এবং অনেক র্যাঙ্ক ৪ আপার স্টেজ ও পিক স্টেজের জিইউ মাস্টারদের চেয়েও বেশি ছিল। ফ্যাং ইউয়েন কুয়াশা ভেদ করে বাইরে বেরিয়ে এল। তার চোখ দুটো ছিল অতল অন্ধকারের মতো গভীর, আর মুখের ভাব ছিল নিথর জলের মতো শান্ত। ফ্যাং ইউয়েনকে পুরোপুরি দেখা মাত্রই হানবু লিউর চোখের মনি ভয় সংকুচিত হয়ে গেল। তার মুখে ফুটে উঠল চরম আতঙ্কের ছাপ। সে স্তব্ধ হয়ে ভাবল, এ তো লিটল বিস্ট কিং। এক নিমেষেই তার পুরো শরীরে কাঁপুনি ধরে গেল। সে চরম আতঙ্কিত হয়ে পড়ল। ফ্যাং ইউয়েন কিছুদিন আগেই স্যানচা মাউন্টেনে পা রেখেছিল, অথচ নিজের ইনিশিয়াল স্টেজ শক্তি দিয়েই সে ইতিমধ্যে ৩ জন মিডল স্টেজ জিইউ মাস্টারকে নির্দয়ভাবে হত্যা করেছিল। তার ভয়ঙ্কর ক্ষমতার প্রভাব আর নিষ্ঠুর নাম চারদিকে ছড়িয়ে পড়েছিল। হানবু লিউ নিজেও মিডল স্টেজের চাষি ছিল, কিন্তু সে মনে মনে জানত স্কাই টাইগারের মতো শক্তির সাথে তার নিজের কোনো তুলনাই চলে না। তবে খুব দ্রুতই হানবু লিউ নিজের বুদ্ধি ফিরে পেল। সে মনে মনে ভেবে নিজেকে শান্ত করল, এটা তো জিইউ ইমর্টাল ব্লেসড ল্যান্ড, বাইরের বাস্তব পৃথিবী নয়। এই রাউন্ডে আমরা কেবল ডগ এনস্লেভমেন্ট গু ব্যবহার করতে পারি। লিটল বিস্ট কিং এখানে তার নিজের কোনো জিইউ সেট ব্যবহার করতে পারবে না। সে স্ট্রেংথ পাথে চলে আর বয়সে এত তরুণ, এনস্লেভমেন্ট পাথে তার কোনো দখল থাকতেই পারে না। হানবু লিওর লোভী চোখ দুটো তখন লোভে আর আনন্দে চকচক করে উঠল। সে নিজের মনের ভেতর উন্মত্ত উল্লাসে চিৎকার করে উঠল, হা হা হা, এ তো স্বর্গ থেকে পাঠানো এক মোক্ষম সুযোগ। এই লিটল বিস্ট কিংকে হত্যা করতে পারলে নিমেষেই আমার নাম চারদিকে ছড়িয়ে পড়বে। তার সব জিইউ ওয়ার্ম ছিনিয়ে নিয়ে বাজারে বেচে দিলে আমি পাহাড় সমান প্রাইমিভাল স্টোনস কামাতে পারব। কুকুরেরা, আক্রমণ করো। ধার্মিক ইনহেরিটেন্সগুলো সাধারণত নরম ধাঁচের হতো এবং সেখানে সহজে কারও প্রাণ যেত না, ব্যর্থ হলেও কিছুটা লাভ হাতে থাকত। কিন্তু কিংকোয়ান ইনহেরিটেন্স ছিল এক খাঁটি ডেমনিক ইনহেরিটেন্স। এখানে মানুষ খুন করা একদম স্বাভাবিক এক ব্যাপার ছিল। সবচেয়ে বড় কথা হল, এই ব্লেসড ল্যান্ড এর ভিতর জিইউ মাস্টাররা নিজেদের আসল জিইউ ব্যবহার করতে পারত না। তার মানে মৃত্যুর মুখে দাঁড়িয়েও কেউ নিজের জিইউ বমগুলোকে আত্মঘাতী ধ্বংসের নির্দেশ দিতে পারত না। স্যানচা মাউন্টেনের জিইউ মাস্টাররা লড়াই করতে গিয়েই এই নির্মম সত্য আবিষ্কার করেছিল, আর এই লোভের কারণেই ইনহেরিটেন্সের ভিতরে হতাহতের সংখ্যা ঝড়ের গতিতে বাড়ছিল। বাইরের পৃথিবীতে যে কোনো জিইউ মাস্টার মরার আগে নিজের জিইউ নিজেই ধ্বংস করে দিত, যাতে শত্রুরা তা না পায়, যার কারণে যুদ্ধের কোনো বড় লাভ হতো না। কিন্তু এখানে জিইউ মাস্টার মারা গেলে তার সমস্ত জিইউ অক্ষত পড়ে থাকত, যা মানুষকে যে কোনো অপরাধ করতে প্রলুব্ধ করছিল। হানবু লিউ যদি ফ্যাং ইউয়েনকে খতম করতে পারত, তবে ফ্যাং ইউয়েনের সাথে থাকা সমস্ত মূল্যবান জিইউ ওয়ার্ম সরাসরি তার দখলে চলে যেত। এমন পাহাড়সম লাভের কথা চিন্তা করে হানবু লিউ নিজের হিংস্র খুনে মনোভাব বিন্দুমাত্র গোপন রাখল না। মনের এক মৃদু নির্দেশেই ১১টি বুনো কুকুর একসাথে ফ্যাং ইউয়েনের দিকে ধেয়ে গেল। ঘেউ ঘেউ রবে চারপাশ কাঁপিয়ে তারা এক ভয়াল রূপ নিয়ে ছুটল। ফ্যাং ইউয়েন পুরোপুরি ভাবলেশহীন মুখে দাঁড়িয়ে রইল। কুকুরগুলো একদম কাছে চলে আসা পর্যন্ত সে অপেক্ষা করল, তারপর ধীরে ধীরে একটা হাত নাড়াল। তার হাতের হালকা এক ইশারায় পেছনের ধূসর কুয়াশা ফুঁড়ে একে একে ১৯টি কুকুর একসাথে গর্জন করে বেরিয়ে এল। হানবু লিওর চোখ দুটো কপালে উঠে গেল। সে চরম ধাক্কা খেয়ে বিড়বিড় করল, ১৯টা? এতগুলো কুকুর তার কাছে এলো কিভাবে? সে নিজে এনস্লেভমেন্ট পাথের চাষি এবং কুকুর নিয়ন্ত্রণে তার অগাধ অভিজ্ঞতা ছিল, তবুও সমস্ত চেষ্টা ঢেলে দিয়ে ১০ম রাউন্ড শেষে তার হাতে মাত্র ১১টি কুকুর অবশিষ্ট ছিল।
অথচ এই স্ট্রেংথ পাথের ছোকরা ফ্যাং ইউয়েনের কাছে পুরো ১৯টি কুকুর বেঁচে আছে, যা তার নিজের সংখ্যার চেয়েও পুরো ৮টি বেশি। এনস্লেভমেন্ট পাথে এই ছোকরার দক্ষতা আসলে কোন উচ্চতার? হান বু লিউ মনে মনে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল, না, অসম্ভব। এটা নিশ্চিত ওর নিখাদ অন্ধভাগ্য, নইলে এতগুলো কুকুর বেঁচে থাকতেই পারে না। আসল লড়াই তো কেবল এখন শুরু হবে। আমি তোকে দেখাবো এনস্লেভমেন্ট পাথের আসল জিইউ মাস্টার কাকে বলে। হান বু লিউ নিজেকে শান্ত করে আবার যুদ্ধের উন্মাদনায় শক্ত হল। তার মতে লিটল বেস্ট কিং যতই প্রতিভাবান হোক, এত অল্প বয়সে একই সাথে স্ট্রেংথ পাথ আর এনস্লেভমেন্ট পাথ দুটোতেই সমান পারদর্শী হওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। ফ্যাং ইউয়েন শুরু থেকেই তীক্ষ্ণ চোখে প্রতিপক্ষের মুখের প্রতিটি রেখা লক্ষ্য করছিল। সে মনে মনে ভাবল, এক মুহূর্তের অসতর্কতা। হান বু লিউর মুখের ভাবে দ্বিধা আর বিশৃঙ্খলা ফুটে ওঠার ক্ষণস্থায়ী সুযোগটা ফ্যাং ইউয়েন এক পলকেই লুফে নিল। সে কোনো দ্বিধা না করে তার সবচেয়ে শক্তিশালী কয়েকটি কুকুরকে তীরের ফলার মতো এক আক্রমণাত্মক বিন্যাসে সাজিয়ে ছুঁড়ে দিল। পরের মুহূর্তেই সেই জীবন্ত কুকুরের তীর হান বু লিউর এলোমেলো কুকুর দলের কেন্দ্র ভেদ করে চুরমার করে দিল। হান বু লিউর বুক কেঁপে উঠল। সে আঁতকে উঠে ভাবল, সর্বনাশ। সে দ্রুত নিজের বাকি কুকুরগুলোকে সামলে নেওয়ার মরিয়া চেষ্টা করল, কিন্তু ফ্যাং ইউয়েন তাকে সেই সামলে ওঠার বিন্দুমাত্র সুযোগ দিল না। তার বাকি কুকুরগুলো দ্রুত দুটো অর্ধচন্দ্রাকার ধনুকের মতো বাঁক নিয়ে ডান আর বাম দুদিক থেকে প্রতিপক্ষকে ঘিরে ফেলল এবং চোখের পলকে পুরো যুদ্ধক্ষেত্রের পূর্ণ নিয়ন্ত্রণ ফ্যাং ইউয়েনের হাতের মুঠোয় চলে এল। দৃশ্যটা ছিল এক ভীষণ রক্তক্ষয়ী লড়াইয়ের। হান বু লিউ মরিয়া হয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করল, পরিস্থিতি উল্টে দেওয়ার ফন্দি আঁটল। কিন্তু ফ্যাং ইউয়েন তার প্রতিটা চাল আগে থেকেই ধরে ফেলল, তার যুদ্ধের কৌশল ধূলিসাৎ করে দিল। তার সব প্রচেষ্টা একদম ব্যর্থ হয়ে গেল। ১ ঘণ্টা পর সেখানে মাত্র ৮টা বুনো কুকুর বেঁচে রইল, আর সেগুলোর সবই ছিল ফ্যাং ইউয়েনের। হান বু লিউয়ের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে থরথর করে ঘামতে ঘামতে মাটিতে বোবার মতো দাঁড়িয়ে রইল। হঠাৎ সে শব্দ করে মাটিতে লুটিয়ে পড়ল। ফ্যাং ইউয়েনের কাছে প্রাণ ভিক্ষা চাইতে লাগল। বলল, হে লিটল বেস্ট কিং, দয়া করে আমার জীবনটা বাঁচাও। তোমার দয়া শোধ করার জন্য আমি যে কোনো কিছু করতে রাজি আছি। তুমি এক জিনিয়াস, এক দানবীয় প্রতিভা। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আর তোমাকে মোকাবেলা করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। এনস্লেভমেন্ট পাথের ওপর তোমার এমন দখল দেখে আমি গভীর শ্রদ্ধায় বাকরুদ্ধ হয়ে গেছি। হে লিটল বেস্ট কিং, আজকের পর থেকে তুমিই আমার প্রভু। ফ্যাং ইউয়েন হালকা হেসে বলল, ওহ, তাই নাকি? কিন্তু তোমার এই আন্তরিকতা আমি কিভাবে দেখব, যদি না তুমি নিজে থেকে স্লেভরি গু ব্যবহার করার অনুমতি দাও? হান বু লিউ ঘাবড়ে গিয়ে বলল, প্রভু, এই গু ইমমর্টাল ব্রেস্ট ল্যান্ডের ভেতরে কোনো গু মাস্টারই তাদের গু ওয়ার্ম ব্যবহার করতে পারে না। তাছাড়া আমার কাছে কোনো স্লেভরি গুও নেই। ফ্যাং ইউয়েন ঠান্ডা গলায় হাত নাড়িয়ে বলল, তবে আমার আর কোনো উপায় নেই। ঠিক তক্ষুনি ৮টা বুনো কুকুর একসাথে তার দিকে ঝাঁপিয়ে পড়ল। হান বু লিউ ভয়ে শিউরে উঠে চিৎকার করে উঠল, লর্ড ফ্যাং ঝেং, না! সে পালানোর চেষ্টা করতে করতে পাগলের মতো ছটফট করতে লাগল। কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গিয়েছে। ৮টা বুনো কুকুর তাকে ঘিরে ফেলল। তারা তাদের ধারালো দাঁত দিয়ে তার শরীর চিবিয়ে খেতে শুরু করল। হান বু লিউ করুণ সুরে চিৎকার করতে লাগল, পাগলের মতো হাত পা ছুঁড়ে মাটিতে গড়াগড়ি খেতে লাগল। কিন্তু তাতে কোনো লাভ হল না। তার যদি বরফের মতো পেশি, লোহার মতো হাড় কিংবা ব্রোঞ্জের মতো ত্বক থেকেও থাকে, তবুও এই ব্লেসড ল্যান্ডের ভেতরে সেগুলো সব শক্তি দুর্বল ও নিষ্ফল হয়ে গিয়েছিল। মৃত্যুর মুখে দাঁড়িয়ে সে অভিশাপ দিয়ে বলল, ফ্যাং ঝেং, একটা ভূত হয়েও আমি তোমাকে ছাড়ব না। তুমি। তার এই চিৎকার আর অভিশাপের মাঝেই হান বু লিউয়ের মাংস ও চামড়া ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেল। তার চোখ দুটো উপরে নেওয়া হল, শরীর থেকে রক্ত গড়িয়ে পড়ে ফ্যাকাশে হাড়গুলো বের হয়ে এল। ফ্যাং ইউয়েন একদম চুপচাপ দাঁড়িয়ে সব দেখতে লাগল, যতক্ষণ না সে পুরোপুরি মারা গেল এবং নড়াচড়াহীন হয়ে পড়ল। সে হালকা করে হাত নাড়াতেই ৮টা বুনো কুকুর তাদের আক্রমণ থামিয়ে দিল। তারা দুই পাশে সরে গিয়ে ফ্যাং ইউয়েনের জন্য একটা পথ তৈরি করে দিল। সেগুলোর শরীর রক্তে মাখামাখি হয়েছিল। কিছু কুকুর তখনও তার হাড় চিবোচ্ছিল, আবার কারো নখের মধ্যে হান বু লিউয়ের চুল ও মাংস আটকে ছিল। হান বু লিউয়ের লাশটা একদম ধ্বংস হয়ে গিয়েছিল, তবে ফ্যাং ইউয়েনের ইচ্ছাকৃত নিয়ন্ত্রণে তার পেটের অংশটা অক্ষত রাখা হয়েছিল। সে হান বু লিউয়ের পেটের ওপর হাত রাখল। তার মন তখন এপারচারের ভেতরে প্রবেশ করল। এটা ছিল একটা আদর্শ র্যাঙ্ক ৪ মিডল স্টেজের এপারচার। কিন্তু হান বু লিউ মারা যাওয়ার কারণে তার এপারচারটাও ধীরে ধীরে মৃত হয়ে সংকুচিত হচ্ছিল। ব্লেসড ল্যান্ডের নিয়মের কারণে তার সমস্ত গু ওয়ার্ম অবশ হয়ে গিয়েছিল এবং প্রাইমেভাল সাগরের ওপরে চুপচাপ পড়েছিল। সেখানে মোট 5টা গু ছিল, সবই এনস্লেভমেন্ট পাথের, যার মধ্যে দুটো ছিল র্যাঙ্ক ৪ গু। ফ্যাং ইউয়েন চারপাশে তাকাল, তারপর সেগুলোর সবকটাকে তুলে নিল এবং খুব সহজে নিজের এপারচারে রিফাইন করে ফেলল।
পুরো প্রক্রিয়াটার সময় তাকে স্প্রিং অটম সিকাডা ব্যবহার করতে হয়নি। এই প্রক্রিয়ায় ব্লেসডল্যান্ডের নিয়ম তাকে একটুও বাধা দেয়নি, বরং খুব সহজেই গুগুলো রিফাইন করতে সাহায্য করেছিল। কিং খুয়ান যেন গু মাস্টারদের নিজেদের মধ্যে মারামারি করতে উৎসাহিত করছিল, আর এটাই ছিল একটা ডেমনিক ঐতিহ্যের আসল নিষ্ঠুরতা। হানবু লিউকে মেরে ফেলার পর ফ্যাং ইউয়েনের কাছে 7টা বুনো কুকুর বেঁচে রইল। হানবু লিউয়ের শেষ মুহূর্তের ধস্তাধস্তিতে সবচেয়ে বেশি আহত হওয়া কুকুরটা মারা গিয়েছিল। মৃত্যুর মুখে মানুষ প্রায়ই এক বিশাল শক্তি প্রকাশ করতে পারে। ফ্যাং ইউয়েন এই 7টা বুনো কুকুরের দিকে তাকাল, তার শান্ত চোখে কিছুটা আক্ষেপের ছাপ ফুটে উঠল। সে মনে মনে ভাবল, মাত্র 7টা বুনো কুকুর বেঁচে আছে, প্রতিটাই আহত, সামনের রাউন্ডগুলো পার করা এতে অনেক কঠিন হবে। কিন্তু আমি যে পুরস্কার পেয়েছি তার তুলনায় 12টা বুনো কুকুরের মৃত্যু অতি সামান্য ব্যাপার। বাইরের দুনিয়ার জঙ্গলে এই বুনো কুকুরগুলো সচরাচর দেখতে পাওয়া যায়। 2টো র্যাঙ্ক 4 গু আর 3টে র্যাঙ্ক 3 গু পাওয়ার বিনিময়ে 12টা কুকুর হারানোটা খুবই লাভজনক একটা সৌদা ছিল। 3 কিংস ইনহেরিটেন্স কেবল একটা বড় সম্পদই নয়, ব্লেসডল্যান্ডে প্রবেশকারী গু মাস্টাররাও একজন চলমান সম্পদ। তাদের মেরে ফেলে তাদের গু ওয়ার্মগুলো ছিনিয়ে নিলে নিজের শক্তি আরও বেড়ে যায়। ঠিক তখনই স্বর্গীয় শক্তি আবার নেমে এলো। ফ্যাং ইউয়েন ব্যঙ্গভরে হাসল, আর তার মধ্যে খুনের নেশা আরও বেড়ে গেল। তার সামনে আবার সেই কুয়াশা দেখা দিল। ফ্যাং ইউয়েন ডানে বামে তাকাল। তার ঠিক সামনে একটা কালো ছায়া দেখা গেল, যার অর্থ হল একজন শত্রু গু মাস্টার। বাঁদিকেও একটা কালো ছায়া ছিল, কিন্তু সেটার পাশটা কেমন যেন কাঁটার মতো উঁচ হয়েছিল। আর ডান দিকে ছিল একটা কমলা রঙের ছায়া, আগেরবারের মতো হুবহু, যা ক্রিস্যান্থেমাম আকিতা ডগকে নির্দেশ করছিল। ফ্যাং ইউয়েন ভাবল, আমার কাছে এখন 7টা বুনো কুকুর আছে, যুদ্ধের শক্তি বেশ কম, তাই কোনো গু মাস্টার শত্রুর মুখোমুখি হওয়া আমার ঠিক হবে না। বাঁদিকের রাস্তাটা হল হেজ ডগের, যার পুরো শরীর কাঁটায় ভরা এবং এর আক্রমণের শক্তি সাধারণ কুকুরের দ্বিগুণ। আর ডান দিকের রাস্তাটা ক্রিস্যান্থেমাম আকিতা ডগের দিকে গেছে। ফ্যাং ইউয়েন এদিক ওদিক চোখ ঘুরাল, তারপর সোজা ডান দিকের পথ ধরে হাঁটা শুরু করল। যদিও হেজডগের আক্রমণের শক্তি বেশি, তবুও সেই পথ দিয়ে গেলে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ফ্যাং ইউয়েনের 7টা বুনো কুকুরই কম বেশি আহত। এদের নাড়িভুড়ি যদি কাঁটায় বিদ্ধ হয় তবে মৃত্যু নিশ্চিত। ফ্যাং ইউয়েনের অভিজ্ঞতা ছিল হেজডগ বেশ বিপজ্জনক। কোনো স্টিল আর্মার ডগ বা ইয়েন ডগ ছাড়া যথাসম্ভব এগুলো এড়িয়ে চলাই ভালো। ইনহেরিটেন্সের প্রথম কয়েক মাসেই যখন গু মাস্টাররা এই ব্যাপারগুলো বুঝতে পেরেছিল, তখন তারা এই মূল্যবান অভিজ্ঞতাগুলো খুব সুকৌশলে লুকিয়ে রেখেছিল। বেশিরভাগ মানুষ নিজেরা ফাঁদে পড়ার পরেই কেবল শিক্ষা পেত, আর তারা চাইত অন্যরাও যেন একই বিপদে পড়ে। ফ্যাং ইউয়েন বড় বড় পা ফেলে এগিয়ে চলল, আর কুয়াশাও আস্তে আস্তে পাতলা হয়ে এলো। তার পায়ের কাছেই ওই 7টা বুনো কুকুর খুব কাছ দিয়ে অনুসরণ করছিল। পুরা পথেই তারা ফ্যাং ইউয়েনের সাথে যুদ্ধ করেছিল, আর সবাই কমবেশি আহত হয়েছিল। বিশেষ করে হানবু লিউয়ের সাথে সেই তীব্র লড়াই তাদের জীবনশক্তি ও যুদ্ধের ক্ষমতা অনেকটাই কমিয়ে দিয়েছিল। ডগ এনস্লেভমেন্ট গু বাতাসে ভেসে উঠল এবং সোজা ফ্যাং ইউয়েনের হাতে এসে পড়ল। কুয়াশা যখন মিলিয়ে গেল, তখন ফ্যাং ইউয়েন 20টা ডগ এনস্লেভমেন্ট গু পেল, যা সবগুলোই র্যাঙ্ক 1-এর। ডগ এনস্লেভমেন্ট গু সংগ্রহ করা বেশ কঠিন, কারণ এগুলো সরাসরি কুকুরের আত্মার মধ্যে গেঁথে থাকে। কুকুর মারা গেলে তার আত্মাও হারিয়ে যায়, আর সেই সাথে ডগ এনস্লেভমেন্ট গু ও মারা যায়। ইনহেরিটেন্সের ভেতর কোনো গু মাস্টার যদি প্রচুর র্যাঙ্ক 1 ডগ এনস্লেভমেন্ট গু নিয়েও ঢোকে, তবুও কোনো লাভ হয় না। ব্লেসডল্যান্ডের রহস্যময় শক্তির প্রভাবে গু মাস্টারের হাতের সমস্ত ডগ এনস্লেভমেন্ট গু কেড়ে নেওয়া হয় এবং তাদের ফেরত দেওয়া হয় না, কেবল একটা মাত্র গু তাদের কাছে রেখে দেওয়া হয়। কয়েকবার ঠকার পর গু মাস্টাররা এই শিক্ষাটা ভালোভাবেই পেয়ে গিয়েছিল। ফ্যাং ইউয়েনের সামনে প্রায় 60টার মতো ক্রিস্যান্থেমাম আকিতা ডগ হাজির হল। এই কুকুরগুলোর পশম ছিল কমলা হলুদ রঙের, একদম কমলার খোসার মতো। এদের লম্বা কান দুটো ঝুলে পড়ে কানের ফুটো ঢেকে রেখেছিল। একই সাথে এদের পশমের গায়ে অদ্ভুত সব ক্রিস্যান্থেমাম ফুলের নকশা আঁকা ছিল। এদের শরীরের আকৃতি সাধারণ বুনো কুকুরের কাছাকাছি বা কিছুটা ছোট ছিল, কিন্তু ফ্যাং ইউয়েনের মুখের অভিব্যক্তি পাল্টে গেল। ক্রিস্যান্থেমাম আকিতা ডগগুলো দলবদ্ধভাবে লড়াই করায় দারুণ পটু ছিল। এদের সংখ্যা যত বেশি হতো, এরা তত বেশি হিংস্র হয়ে উঠত। আর ফ্যাং ইউয়েন যেখানে দাঁড়িয়েছিল সেই জায়গাটা ছিল ভীষণ খারাপ, একটা খোলা সমতল ভূমি, যেখানে কোনো উঁচু নিচু ভূখণ্ডের সুবিধা ছিল না। সে যদি কেবল ওই 7টা বুনো কুকুরের ভরসায় থাকত, তবে খুব সহজেই শত্রুদের ভিড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সেক্ষেত্রে ফ্যাং ইউয়েনের পরিণতিও হান বু লিউয়ের চেয়ে ভালো হতো না। সে মনে মনে ভাবল, আমাকে যে কোনো মূল্যে ওই ছোট পাহাড়টার চূড়ায় পৌঁছাতেই হবে। মাত্র এক নিঃশ্বাসের সময় নিয়ে ফ্যাং ইউয়েন চারপাশটা এক পলকে দেখে নিল এবং বিন্দুমাত্র দেরি না করে পাহাড়টার দিকে দৌড়াতে শুরু করল। সে সবেমাত্র 5 পা দৌড়েছে, এমন সময় ক্রিস্যান্থেমাম আকিতা ডগগুলো তাকে দেখতে পেল। ঘেউ 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 তারা চিৎকার করে উঠল, আর সাথে সাথে অজস্র ক্রিস্যান্থেমাম আকিতা ডগ একসাথে সাড়া দিল। ঠিক সেই মুহূর্তে চারপাশের সমস্ত ক্রিস্যান্থেমাম আকিতা ডগ
এক জায়গায় জড়ো হয়ে একটা নদীর স্রোতের মতো বাঁক নিয়ে ফ্যাং ইউয়েনের দিকে ছুটে এল। সাধারণ বুনো কুকুর, লাইটনিং সিম্বল ডগ বা হেজডগের ক্ষেত্রে এমন পরিস্থিতি কখনোই ঘটত না যদি না তাদের নেতৃত্ব দেওয়ার জন্য কোনো ডগ কিং থাকত। কিন্তু ক্রিস্যান্থেমাম আকিতা ডগগুলোর পারস্পরিক সহযোগিতার ভাবটা ভীষণ প্রবল ছিল। কোনো ডগ কিং ছাড়াও তারা নিখুঁতভাবে দলবদ্ধ আক্রমণ চালাতে পারত। এটা একা একা লড়াই করার চেয়ে সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার ছিল। ক্রিস্যান্থেমাম আকিতা ডগগুলো চারদিক থেকে ঘিরে ধরার আগেই ফ্যাং ইউয়েন কোনোমতে দৌড়ে পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছাল। ফ্যাং ইউয়েন পেছাতে পেছাতে এমন জায়গায় গিয়ে দাঁড়াল যার ঠিক পেছনেই একটা গভীর খাদ ছিল। ক্রিস্যান্থেমাম আকিতা ডগগুলো এক মুহূর্তের জন্য থেমে গেল, তারপর আবার গর্জন করে তেড়ে এল। জায়গাটা ছোট ও সংকীর্ণ হওয়ায় কুকুরের দল একসাথে মোটে 15টা কুকুরকে সামনে পাঠাতে পারছিল। ফ্যাং ইউয়েন দ্রুত তার 7টা বুনো কুকুরকে আদেশ দিল শত্রুদের আটকে দেওয়ার জন্য। দুই দল কুকুরের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে গেল, আর ফ্যাং ইউয়েন তার অসাধারণ নিয়ন্ত্রণ ক্ষমতা দিয়ে তাদের আটকে রাখল। ঠিক সেই মুহূর্তেই সে হাত নাড়ল, একদম সঠিক সময় 5টা ডগ এনস্লেভমেন্ট গু ছুঁড়ে মারল। সাথে সাথেই সে নতুন কিছু লড়াকু সৈন্য পেয়ে গেল। 5টা সুস্থ সবল ক্রিস্যান্থেমাম আকিতা ডগ দল বদলে ফ্যাং ইউয়েনের পক্ষে যোগ দিল, যার ফলে যুদ্ধের মোড় ঘুরে গেল। আগের 15 বনাম 7-এর লড়াইটা পাল্টে গিয়ে 12 বনাম 10-এ দাঁড়াল, আর ফ্যাং ইউয়েন সুবিধাজনক অবস্থানে চলে গেল। সাথীরা যখন শত্রু হয়ে গেল তখন কুকুরের দলটার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এই সুযোগটা কাজে লাগিয়ে ফ্যাং ইউয়েন আক্রমণ সানাল, 6টা ক্রিস্যান্থেমাম আকিতা ডগকে মেরে ফেলল, আর বাকি 4টা কুকুর ভয়ে পালিয়ে গেল। সে চাইলে শুরুতেই ওই 10টা ক্রিস্যান্থেমাম আকিতা ডগকেই শেষ করে দিতে পারত, কিন্তু সে ইচ্ছে করেই 4টাকে পালিয়ে যাওয়ার সুযোগ দিল। ফ্যাং ইউয়েনের সমৃদ্ধ অভিজ্ঞতা কেবল এটুকুর মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তার কাছে 20টা ডগ এনস্লেভমেন্ট গু ছিল, কিন্তু সেগুলোর সবকটা একসাথে ব্যবহার না করে সে ধাপে ধাপে ব্যবহার করেছিল। এই ভূখণ্ডটা যুদ্ধে অংশগ্রহণকারী কুকুরের সংখ্যা সীমিত করে দিয়েছিল। একই সাথে কুকুরের সংখ্যা যত কম থাকত, ফ্যাং ইউয়েন তত ভালোভাবে তার চমৎকার নিয়ন্ত্রণ কৌশল প্রয়োগ করতে পারত। কুকুরের সংখ্যা বেশি হলে ফ্যাং ইউয়েনের মনোযোগ বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ত, আর তার নিয়ন্ত্রণও দুর্বল হয়ে পড়ত। ক্রিস্যান্থেমাম আকিতা ডগের দলটা আবার ফ্যাং ইউয়েনের প্রতিরক্ষামূলক ব্যূহের ওপর আক্রমণ চালাল। ফ্যাং ইউয়েনের হিসাব ছিল একদম নিখুঁত। সে প্রতিবারই এমন সময় ডগ এনস্লেভমেন্ট গু ব্যবহার করত যখন সেটা সবচেয়ে বেশি প্রয়োজন হতো। সে কেবল সবচেয়ে সুস্থ ক্রিস্যান্থেমাম আকিতা ডগটাই বেছে নিত না, বরং শত্রু কুকুরের পুরো ফরমেশন বা বিন্যাসটাও ধ্বংস করে দিত। এই সুবিধাগুলো হয়তো প্রথমে অতটা স্পষ্ট বোঝা যেত না, কিন্তু সময়ের সাথে সাথে সে এ থেকে দারুণ সুফল পেতে শুরু করল। প্রায় 10 বার আক্রমণ চালানোর পর প্রতিবারই ক্রিস্যান্থেমাম আকিতা ডগগুলোকে পিছু হটতে বাধ্য করা হল। ফ্যাং ইউয়েনের হাতে তখন আর মোটে 3টে ডগ এনস্লেভমেন্ট গু বেঁচে আছে, আর বাকি 10টার মতো ক্রিস্যান্থেমাম আকিতা ডগ ভয়ে ভোঁ দৌড় দিল। এই ক্রিস্যান্থেমাম আকিতা ডগগুলোর কেউ আর লড়তে চাইছে না, কারণ ফ্যাং ইউয়েন আগেই তাদের জীবন ভিক্ষা দিয়েছিল যাতে তারা মরিয়া হয়ে শেষ কামড় না বসায়। ঠিক এই মুহূর্তে তারা পুরোপুরি ভয় পেয়ে গিয়েছিল, তাই পিছু হঠাই শ্রেয় বলে মনে করল। ফ্যাং ইউয়েন এক বুক দীর্ঘশ্বাস ফেলল আর হামলা না করার সিদ্ধান্ত নিল। সে মনে মনে ভাবল, এই সমস্ত কিছুই সম্ভব হয়েছে কারণ তাদের নেতৃত্ব দেওয়ার মতো কোনো ডগ কিং ছিল না, নইলে তারা এত সহজে পালিয়ে যেতে পারত না। এই যুদ্ধের পর তার 7টা বুনো কুকুরের মধ্যে কেবল 3টে বেঁচে রইল, তবে এর বিনিময়ে সে 16টা নতুন ক্রিস্যান্থেমাম আকিতা ডগ পেল। ফ্যাং ইউয়েনের নিপুণ নিয়ন্ত্রণে সে কুকুরগুলোর গায়ে সমানভাবে আঘাতগুলো ভাগ করে দিয়েছিল। যদিও তাদের সবার শরীরেই ছোটখাটো আঘাত ছিল, তবুও তারা তাদের যুদ্ধের ক্ষমতা বজায় রেখেছিল, যার ফলে ফ্যাং ইউয়েন আগের রাউন্ডের ক্ষতি কাটিয়ে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়াতে পেরেছিল। 13তম রাউন্ড, 14তম রাউন্ড, 17তম রাউন্ড, 18তম রাউন্ড ফ্যাং ইউয়েন সব ধাপ পার হয়ে গেল, আর সে যে কুকুরগুলো নিয়ন্ত্রণ করছিল সেগুলোর সংখ্যাও বেড়ে গেল। 19তম রাউন্ড শেষ হওয়ার পর তার কাছে 8টারও বেশি কুকুর এসে জমা হল। এর মধ্যে তার কাছে ছিল 40টির বেশি ক্রিস্যান্থেমাম আকিতা ডগ, 20টির বেশি লাইটনিং সিম্বল ডগ এবং 19টি হেজ ডগ। এই সময়ের মধ্যে সে আরও একজনকে মেরে ফেলল। সে ছিল একজন র্যাঙ্ক 3 পিক স্টেজের ওয়াটারপাথ জিইউ মাস্টার, কিন্তু শেষ পর্যন্ত বাইনিং বিংয়ের সাথে তার দেখা হল না। 20তম রাউন্ড। ফ্যাং ইউয়েন মনে মনে এই হিসাব করছিল, এই 3 কিংস ইনহেরিটেন্সে প্রতি 10 রাউন্ড পর পর কঠিনতা অনেক বেড়ে যায়। 20তম রাউন্ডের পরে 100 পশুর রাজারা হাজির হয় এবং 100 থেকে প্রায় 1000 পশু একসাথে আক্রমণ চালায়। কুয়াশার ভেতর থেকে আবারও 3টে আলোর ঝিলিক দেখা গেল, বাঁয়ে, ডানে আর মাঝখানে। মাঝখানেরটা কমলা রঙের একটা ঝুড়ির সাইজের, বাঁদিকেরটা এক অদ্ভুত নীল রঙের লাইটনিং স্ট্যাটিক চকচক করছিল আর সাইজে একটা জাঁতাকলের মতো বড় ছিল। ডানিদিকেরটা জলে চাঁদের ছায়া কিংবা কুয়াশায় ফুলের মতো, ওটা ছিল একটা সবুজ সাদা নিরাকার আলোর ঝিলিক। এই 3টির মধ্যে ওটাই ছিল সবচেয়ে ছোট আলোর ঝিলিক।
ফ্যাং ইউয়েন পরিষ্কার বুঝতে পারল আলোর ঝিলিকের সাইজটাই পশুর দলের সাইজ বোঝাচ্ছে, যত বড় হবে পশু তত বেশি থাকবে। সামনের কমলা রঙের ঝিলিকটা ক্রিস্যান্থেমাম আকিতা ডগগুলোকে বোঝাচ্ছিল, যার সংখ্যা প্রায় 200টা। বাঁদিকের ওই ইরি নীল ঝিলিকটাতে 150টা লাইটনিং সিম্বল ডগ ছিল, আর ডানিদিকের সবুজ সাদা ঝিলিকটা ইনডগ দলটাকে বোঝাচ্ছিল, যার সংখ্যা মাত্র 100র মতো। ফ্যাং ইউয়েন তার পছন্দ থেকে ক্রিস্যান্থেমাম আকিতা ডগগুলোকে বাদ দিল। ক্রিস্যান্থেমাম আকিতা ডগ দলের যখন একটা ডগ কিং থাকে, তখন তারা আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে ওঠে। সংখ্যা যত বেশি হবে, তাদের যুদ্ধ করার ক্ষমতাও তত বাড়বে। 200র বেশি ক্রিস্যান্থেমাম আকিতা ডগ বর্তমান ফ্যাং ইউয়েনের জন্য একটা বড় বিপদের সমান ছিল। এরপর সে উইন ডগ দলটাকে বাদ দিল। ইন ডগগুলো খুব অদ্ভুত হয়। সেগুলোর কোনো শারীরিক শরীর থাকে না, বাতাসে ভেসে থাকা কুকুরের আকৃতির এক টুকরো ইন শক্তির মতো তারা। সাধারণ আক্রমণ দিয়ে তাদের মারা যায় না। তারা পাহাড়ের পাথর ভেদ করতে পারে, মাটির ভেতর দিয়ে চলে যেতে পারে এবং জলের নিচে লুকিয়ে থাকতে পারে। ফ্যাং ইউয়েনের কুকুরগুলোর তাদের মারার কোনো ক্ষমতা ছিল না। লাইটনিং সিম্বল ডগ শুধু গতি বোঝাত, তাদের বিদ্যুৎ নির্গত করার কোনো ক্ষমতা ছিল না। কিছুক্ষণ ভেবে ফ্যাং ইউয়েন বাদিকের পথটা বেছে নিল। কুয়াশা কেটে যাওয়ার পর কুকুরের দল তাকে ঘিরে ফেলল এবং ধীরে ধীরে তার সাথে চলতে লাগল। আকাশ থেকে একটা র্যাঙ্ক 2 ডগ এনস্লেভমেন্ট গু ঝরে পড়ল আর তার হাতে এসে পড়ল। সে যখন কুয়াশা থেকে বেরিয়ে এলো, তখন লাইটনিং সিম্বল ডগ দলটা ওই এলাকায় ঘোরাফেরা করছিল। মাটির ঢিবির ওপর একটা বড় কুকুর ঘাসের ওপর শুয়ে ঘুমাচ্ছিল। ওটা একটা সাধারণ লাইটনিং সিম্বল ডগ থেকে দ্বিগুণ বড় ছিল। তার শরীর গভীর নীল পশমে ঢাকা, যা ছিল ধারালো ও স্পাইকি, আর সেখান থেকে স্ট্যাটিক বিদ্যুৎ বয়ে যাচ্ছিল। এটা একটা শতপশুর রাজা, লাইটনিং সিম্বল ডগ। ভাগ্যের এক দারুণ সুযোগ। যুদ্ধের পরিস্থিতি স্পষ্ট বুঝতে পেরে ফ্যাং ইউয়েনের চোখ উজ্জ্বল আলোয় চকচক করে উঠল এবং সে সাথে সাথে তার সিদ্ধান্ত নিয়ে নিল। সে হাত নাড়ল এবং তার সব বাহিনীকে সামনে পাঠিয়ে দিল। 8টারও বেশি কুকুর তাকে মাঝখানে ঘিরে ধরে লাইটনিং সিম্বল ডগ রাজার দিকে তেড়ে গেল। লাইটনিং সিম্বল ডগ রাজার প্রতিক্রিয়া খুব দ্রুত ছিল। সে কান দুটো নাড়াল এবং চোখ মেলে সাথে সাথে দাঁড়িয়ে পড়ল। সে মাথা উঁচু করে ডেকে উঠল এবং আশপাশের লাইটনিং সিম্বল ডগ দলটাকে একত্রিত করল। তাদের রাজার কাছ থেকে আদেশ পেয়ে আশপাশের লাইটনিং সিম্বল ডগগুলো সাড়া দিল এবং সব দিক থেকে দ্রুত ডগ রাজার পাশে এসে জড়ো হল। যদিও লাইটনিং সিম্বল ডগগুলোর গতি খুব বেশি ছিল, তবুও ফ্যাং ইউয়েন উদ্যোগটা নিজের হাতে রেখেছিল। সে তার হাতের সব শক্তি একত্র করল এবং শত্রুদের নেতার ওপর একসাথে আক্রমণ করার জন্য তাদের ব্যবহার করল। আশপাশের কিছু লাইটনিং সিম্বল ডগ ফ্যাং ইউয়েনের চেয়ে দ্রুত গতিতে ডগ রাজার পাশে গিয়ে জড়ো হল। আক্রমণ করো! ফ্যাং ইউয়েনের চোখ প্রতিজ্ঞায় জ্বলে উঠল। এই সময়ে দ্বিধাদ্বন্দ্ব করা সবচেয়ে বড় বোকামি। সে একবার মনস্থির করার পর নির্ভয় সামনে এগিয়ে গেল। ডিফেন্ডিং লাইটনিং সিম্বল ডগগুলোকে খুব দ্রুত পরাস্ত করা হল। ফ্যাং ইউয়েনের তৈরি করা ফরমেশনটা বেশ শক্তপোক্ত ছিল, আর লাইটনিং সিম্বল ডগগুলো ছন্নছাড়া অবস্থায় ছিল, কারণ তাদের বেশিরভাগই তখনও ডগ রাজার কাছে পৌঁছাতে পারেনি। ভৌ! শতপশুর রাজা লাইটনিং সিম্বল ডগ যখন দেখল তার প্রজাগুলোকে কেটে ফেলা হচ্ছে, তখন তার ভেতরের হিংস্রতা জেগে উঠল এবং সে তার নখগুলো বের করে ফ্যাং ইউয়েনের দিকে তেড়ে গেল। ফ্যাং ইউয়েন ইচ্ছা প্রকাশ করতেই 20টি লাইটনিং সিম্বল ডগ দুটো দলে ভাগ হয়ে বাঁ দিক এবং ডান দিক থেকে ঘিরে ধরল। 19টি হেজ ডগ একটা সারিবদ্ধ ফরমেশন তৈরি করে কোনো ভয় না পেয়ে লাইটনিং সিম্বল ডগ রাজার ওপর চার্জ করে গেল। বাকি কুকুরগুলো, অর্থাৎ 40টির বেশি ক্রিস্যান্থেমাম আকিতা ডগ, ফ্যাং ইউয়েনকে ঘিরে ফেলল এবং ধীরে ধীরে ছড়িয়ে পড়ে হেজ ডগগুলোর সাথে সামনের দিকে এগিয়ে যেতে লাগল। লাইটনিং সিম্বল ডগ রাজা তখন ফ্যাং ইউয়েনের ঘেরাওয়ের মধ্যে পড়ে গেল এবং মাঝখানে আটকে গেল। ফ্যাং ইউয়েন তার মানসিক শক্তির খরচের কথা একদম ভাবল না। সে তার কুকুরের দলগুলোকে কাজে লাগাল এবং একদম নিখুঁত বোঝাপড়া বজায় রাখল। লাইটনিং সিম্বল ডগ রাজার গতি সাধারণ লাইটনিং সিম্বল ডগের চেয়ে বেশি ছিল, কিন্তু ফ্যাং ইউয়েনের ঘেরাওয়ের কারণে তার সবচেয়ে বড় সুবিধাটাই আটকে গিয়েছিল। সে জোরে ডেকে উঠল এবং তার প্রজাগুলোকে ডাকতে লাগল। তার প্রজাগুলো পাগলের মতো ছুটে এসে তাকে রক্ষা করার চেষ্টা করছিল। ফ্যাং ইউয়েনকে একদিকে লাইটনিং সিম্বল ডগ রাজাকে আটকে রাখতে হচ্ছিল, অন্যদিকে বাইরের কুকুরের দলগুলোর আক্রমণ প্রতিহত করতে হচ্ছিল। এতে সে ভীষণ চাপের মুখে পড়ল এবং তার মাথা ব্যথা শুরু হল, কপাল বেয়ে ঘাম ঝরতে লাগল। পরিস্থিতি বেশ বিপজ্জনক হয়ে উঠল। সে যদি সরাসরি যুদ্ধ করত, তবে জয়ী হলেও সেটা হতো এক করুণ জয়, আর তার সেনাদলও অনেক কমে যেত। তাই সে রাজা ধরার কৌশলটা বেছে নিল। কিন্তু সে যদি এই শতপশুর রাজাকে নিয়ন্ত্রণ করতে না পারত, তবে ফ্যাং ইউয়েন নিজেই একটা মোমোস বা ডাম্পলিংয়ের ভেতরের পুরের মতো আটকে যেত, আর শুধু এই রাউন্ডে হেরে যাওয়াই নয়, সে তার জীবনও হারাতে পারত। এই জিইউ ইমর্টাল ব্লেসড ল্যান্ডে ইনহেরিটেন্স এর জিইউ ওয়ার্মস ছাড়া অন্য কোনো জিইউ ব্যবহার করা যেত না, তাই জিইউ মাস্টারদের জন্য মারা যাওয়াটা খুব সহজ বিষয় ছিল। ফ্যাং ইউয়েনের স্ট্রেংথ কি গিউ আর অল আউট অ্যাফোর্ড গু তখন ব্যবহার করা যাচ্ছিল না। অবশ্যই তার শেষ তুরুপের তাসটা হাতে ছিল,
স্প্রিং অটম সিকাডা। কিন্তু স্প্রিং অটম সিকাডার বর্তমান অবস্থা অনুযায়ী সে ওটা অ্যাক্টিভেট করতে পারলেও তাতে বড় রকমের ঝুঁকি ছিল। সেটার কারণে সে নিজে বিস্ফোরিত হয়ে বিনা কারণে মারাও যেতে পারত। তাই খুব বেশি বাধ্য না হলে এবং অন্য কোনো উপায় না থাকলে ফ্যাং ইউয়েন হুট করে ওটা ব্যবহার করত না। কপালে ঘাম জমে ফোঁটা ফোঁটা হয়ে মাটিতে ঝরে পড়ছিল। ফ্যাং ইউয়েন ঘাম মোছার কথা ভুলেই গেল। সে র্যাঙ্ক 2 ডগ এনস্লেভমেন্ট গু আঁকড়ে ধরে রইল এবং তখনও আক্রমণ চালাল না। সে মোক্ষম সময়ের খোঁজ করছিল। একটা র্যাঙ্ক 1 ডগ এনস্লেভমেন্ট গু ব্যবহার করে সাধারণ কুকুরদের বসে আনা সে অন্যমনস্কভাবেই করতে পারত। কিন্তু একটা র্যাঙ্ক 2 ডগ এনস্লেভমেন্ট গু দিয়ে শতপশুর রাজাকে বশ মানানোর ক্ষেত্রে ব্যর্থ হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। কারণ শতপশুর রাজার শরীরে প্রাকৃতিকভাবেই কিছু জিইউ ওয়ার্মস থাকে। এই জিইউগুলো ফ্যাং ইউয়েনের সব পরিকল্পনা ভেস্তে দিতে পারত। তার হাতে একটাই সুযোগ ছিল, র্যাঙ্ক 2 ডগ এনস্লেভমেন্ট গু যদি নষ্ট হয়ে যায় তবে সে শেষ হয়ে যাবে। তাই তাকে খুব সাবধানে পা ফেলতে হচ্ছিল। ভৌ! লাইটনিং সিম্বল ডগ রাজা অধৈর্য হয়ে উঠল। সে হঠাৎ তার মুখ হা করল এবং এক টুকরো নীল প্লাজমা ছুঁড়ে মারল। গাঢ় নীল প্লাজমাটা একটা আঠালো পদার্থের মতো ওপর থেকে নিচে নেমে এলো। ওটা ঘাসের ওপর পড়ার সাথে সাথে মিলিয়ে গেল না, বরং চকচক করতে লাগল এবং একটা চরচর শব্দ করে ঘাস আর পাথরগুলোকে কুচকুচে কালো করে পুড়িয়ে ফেলল। এটা একটা র্যাঙ্ক 2 প্লাজমা জিইউ। ফ্যাং ইউয়েন সাথে সাথে এই প্লাজমার আসল রহস্য বুঝতে পারল। প্লাজমা জিইউর আক্রমণ করার খুব বেশি ক্ষমতা ছিল না। যদিও আক্রমণটা খুব আচমকা আসলো এবং ফ্যাং ইউয়েনের অনেকগুলো ক্রিস্যান্থেমাম আকিতা ডগের মধ্যে পড়ে গেল, তবুও সে সাথে সাথে ওই প্লাজমা ক্ষেত্রের কুকুরগুলোকে প্রথম সেকেন্ডেই পিছিয়ে আসার নির্দেশ দিল। কুকুরগুলোর পশম সব পুড়ে গেছিল এবং বিদ্যুতের চোটে আড়ষ্ট হয়ে তারা ধীর গতিতে নড়াচড়া করছিল। কিন্তু তবুও তাদের মধ্যে কিছুটা লড়াই করার ক্ষমতা বাকি ছিল। ভিউ ভিউ ভিউ! লাইটনিং সিম্বল ডগ রাজা ক্রমাগত প্লাজমা ছুঁড়তে লাগল, আর এতে ঘাসের একটা বড় অংশ ঢেকে গেল। ফ্যাং ইউয়েনের 2 ভ্রু কুঁকড়ে গেল, তার মুখভাব কঠিন হয়ে উঠল। প্লাজমা জিইউর আক্রমণ করার ক্ষমতা বেশি না হলেও এটা কিছু সময়ের জন্য চারপাশের পরিবেশের ওপর প্রভাব ফেলে। এই সময়ে ওই জায়গাটা ফ্যাং ইউয়েনের কুকুরগুলোর জন্য একটা নিষিদ্ধ এলাকায় পরিণত হতো। ফ্যাং ইউয়েনের সেনাদলগুলো ইতিমধ্যেই একদম মাঝখানে চলে এসেছিল। তাদের নড়াচড়া করার মতো খুব বেশি জায়গাও ছিল না। প্লাজমা তার এই অসুবিধাকে আরও বাড়িয়ে দিল, যা ফ্যাং ইউয়েনের সেনাদল পরিচালনা করার কিংবা তাদের ফরমেশন বদলানোর পরিকল্পনার ওপর একটা বড় বাধা হয়ে দাঁড়াল। অন্য কোনো উপায় না থাকায় ফ্যাং ইউয়েনকে তার সেনাদল আবার নতুন করে সাজাতে হল। সে প্রথমে লাইটনিং সিম্বল ডগগুলোকে ডিফেন্সের সবচেয়ে বাইরের লাইনে রেখেছিল, কিন্তু এখন তাদের শতপশুর রাজার মুখোমুখি হওয়ার জন্য ভেতরে নিয়ে এল। সে ক্রিস্যান্থেমাম আকিতা ডগগুলোকে বাইরে পাঠিয়ে দিল, যাতে তারা ওই 100-র বেশি লাইটনিং সিম্বল ডগের আক্রমণ প্রতিহত করতে পারে। প্লাজমা আক্রান্ত এলাকায় লাইটনিং সিম্বল ডগগুলো স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারছিল, এমনকি বৈদ্যুতিক স্রোতের উদ্দীপনার কারণে তাদের গতি আরও বেড়ে গিয়েছিল। দৃশ্যপটটা ফ্যাং ইউয়েনের জন্য মারাত্মক প্রতিকূল হয়ে উঠল। লাইটনিং সিম্বল ডগগুলোর মনে শতপশুর রাজা লাইটনিং সিম্বল ডগের প্রতি একটা প্রাকৃতিকভাবেই ভয় ও দ্বিধা কাজ করছিল। এর ফলে ফ্যাং ইউয়েনের নিয়ন্ত্রণ আরও কঠিন ও শক্তি খরচকারী হয়ে দাঁড়াল, আর একই সাথে তার নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ল। প্রতিরক্ষার একদম বাইরের রিংয়ে ক্রিস্যান্থেমাম আকিতা ডগগুলোর গতি লাইটনিং সিম্বল ডগগুলোর চেয়ে কম থাকায় তারা কেবল একটা শক্ত ডিফেন্সিভ রিং তৈরি করে নিষ্ক্রিয়ভাবে নিজেদের রক্ষা করতে পারছিল। যদি এগুলো লাইটনিং সিম্বল ডগ হতো, তবে ফ্যাং ইউয়েন এখনও গতি ব্যবহার করে কাইটিংয়ের মাধ্যমে তাদের আটকে রাখতে পারত। সহ্য করতে হবে, আমাদের এটা সহ্য করতেই হবে। আমি তো শতপশুর রাজার প্রথম জিইউ সম্পর্কে জেনে গেছি, এবার আমাদের সামনে এগিয়ে যেতে হবে। যদিও সে বিপদের মধ্যে ছিল, তবুও ফ্যাং ইউয়েনের মন শান্ত ও স্থির ছিল। প্লাজমা জিইউ যখনই অ্যাক্টিভেট করা হয়, তার জন্য 5 মাসের একটা কুলডাউন সময়ের দরকার হয়। প্লাজমা জিইউর নিজেরও একটু বিশ্রামের প্রয়োজন পড়ে। এই 5 মাসের সময়ের মধ্যে ফ্যাং ইউয়েন প্লাজমা জিইউর আক্রমণের কোনো ভয় ছাড়াই র্যাঙ্ক 2 ডগ এনস্লেভমেন্ট গু অ্যাক্টিভেট করতে পারত। কিন্তু এই শতপশুর রাজার কাছে আর কি কি জিইউ আছে তা ফ্যাং ইউয়েনের জানা ছিল না। নিরাপদ থাকার জন্য তাকে পরীক্ষা চালিয়ে যেতে হতো। সময় গড়াতে লাগল, আর ফ্যাং ইউয়েনের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে লাগল। সে 14টা লাইটনিং সিম্বল ডগ হারিয়ে ফেলল। তার কাছে মাত্র 9টা বাকি রইল। হেজডগগুলো লাইটনিং সিম্বল ডগদের জাতের না হওয়ায় তাদের ক্ষয়ক্ষতি কম হল, তবে মোটে 11টা বাকি রইল। ক্রিস্যান্থেমাম আকিতা ডগগুলোর সবচেয়ে বেশি ক্ষতি হল, 50টি থেকে কমে তাদের সংখ্যা 20টির নিচে নেমে এল। কিন্তু শতপশুর রাজার দ্বিতীয় কোনো জিইউ আছে কিনা তা ফ্যাং ইউয়েন বের করতে পারল না। শেষমেশ সে আক্রমণ করার সিদ্ধান্ত নিল। আমি আর অপেক্ষা করতে পারব না। সম্ভবত এই লাইটনিং সিম্বল ডগ রাজার কাছে একটাই জিইউ আছে। তাকে একটা ঝুঁকি নিতেই হল। সে যদি আরও অপেক্ষা করত, তবে তার ডিফেন্স লাইন পুরোপুরি ভেঙে চুরমার হয়ে যেত। র্যাঙ্ক 2 ডগ এনস্লেভমেন্ট গু। লাইটনিং সিম্বল ডগ রাজা যখন একটা প্লাজমা বোল্ট ছুঁড়ল,
ঠিক সেই মুহূর্তে ফ্যাং ইউয়েন দ্রুত আঘাত হানল এবং তার জিইউ মুক্ত করে দিল। ফ্যাং ইউয়েনের নজরদারির নিচে ডগ এনস্লেভমেন্ট গু সফলভাবে লাইটনিং সিম্বল ডগের ভেতরে উড়ে গেল এবং তার আত্মার সাথে গেঁথে গেল। মানসিক শক্তির দিক থেকে একটা অবয়বহীন আঘাত ডগ এনস্লেভমেন্ট গুর মাধ্যমে সোজা ফ্যাং ইউয়েনের ওপর এসে পড়ল। ফ্যাং ইউয়েনের মাথাটা ইতিমধ্যেই ব্যথায় টনটন করছিল, কিন্তু এই আক্রমণ সহ্য করার পর সে মুহূর্তেই মাথা ঘোরানো অনুভব করল। এটা ছিল শতপশুর রাজার আত্মা, যা বশ্যতা স্বীকার করতে চাইছিল না। একটা শতপশুর রাজাকে বসে আনা অত সহজ কাজ ছিল না। ফ্যাং ইউয়েনের শরীর কেঁপে উঠল, সে দাঁতে দাঁত চেপে সব সহ্য করে নিল। একটা মানসিক যোগাযোগের মাধ্যমে ফ্যাং ইউয়েন ও লাইটনিং সিম্বল ডগ একে অপরের সাথে যোগাযোগ করতে পারল। কুকুরটা কিছুক্ষণ আগেও বাধা দিচ্ছিল, সে চাচ্ছিল ফ্যাং ইউয়েনকে টুকরো টুকরো করে কাটতে, কিন্তু পরের মুহূর্তেই সে ঘেউ ঘেউ করে ডেকে উঠল এবং ফ্যাং ইউয়েনের দিকে স্নেহের সাথে লেজ নাড়তে শুরু করল। আশপাশের লাইটনিং সিম্বল ডগ দলটা তাদের রাজার ডাক শুনতে পেল এবং তাদের আক্রমণ থামিয়ে দিল। তীব্র লড়াই শেষ হল আর চারপাশ আবার শান্ত হয়ে এল। ফ্যাং ইউয়েন ওই জায়গাতেই দাঁড়িয়ে রইল। সে মাথা ঘুরিয়ে যুদ্ধক্ষেত্রটার দিকে তাকাল। তার ঝুঁকি নেওয়াটা সার্থক হয়েছে। যদিও তার কিছু ক্ষতি হয়েছে, তবুও সে যখন চারপাশের দিকে তাকাল, সে দেখল সেখানে অন্তত 120টা লাইটনিং সিম্বল ডগ রয়েছে। এটাও ভুলে গেলে চলবে না যে তার কাছে এমন একজন শতপশুর রাজা আছে যার একটা প্লাজমা জিইউ রয়েছে। ফ্যাং ইউয়েনের যুদ্ধ করার ক্ষমতা এক লাফে বহুগুণ বেড়ে গেল। সামনে ঘন কুয়াশা জমেছিল। ফ্যাং ইউয়েন সেই কুয়াশার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিল, আর তার পাশে ছিল এক বিশাল কুকুরের দল। 11টা হেজ ডগ, 132টা লাইটনিং সিম্বল ডগ আর 17টা ক্রিস্যান্থেমাম আকিতা ডগ। এছাড়া সাথে ছিল 100 পশুর রাজাগোছের একটা বড় লাইটনিং সিম্বল ডগ। স্বর্গের অলৌকিক শক্তির বাঁধনে কুকুরের দলটা ফ্যাং ইউয়েনের পিছু পিছু নিঃশব্দে হাঁটছিল, পুরোপুরি শান্ত আর বাধ্য হয়ে একটা শব্দও করছিল না। কুয়াশার এই দুনিয়ায় চারপাশটা একদম নিস্তব্ধ ছিল, এতটাই নীরব যে ফ্যাং ইউয়েন নিজের শ্বাস-প্রশ্বাসের শব্দও শুনতে পাচ্ছিল। 20টা রাউন্ড পার করে আসার পর তার হাতে এখন সবচেয়ে বেশি কুকুর জমা হয়েছে, তবুও সে পুরোপুরি নিশ্চিন্ত হতে পারল না। সে মনে মনে ভাবল, এই 3 কিংস ইনহেরিটেন্সে প্রতি 10টা রাউন্ড পার হলেই বিপদের মাত্রা অনেক গুণ বেড়ে যায়। আমার কাছে এখন 100রও বেশি কুকুর থাকলেও পরের 10টা রাউন্ড টিকে থেকে প্রথম চেষ্টাতেই 30তম রাউন্ডে পৌঁছানো সহজ হবে না। কিংকোয়ান ইনহেরিটেন্সের নিজের প্রথম চেষ্টায় 30তম রাউন্ড পর্যন্ত যাওয়াই ছিল ফ্যাং ইউয়েনের লক্ষ্য। আগের জীবনে বহু বছর পার হওয়ার পরই এই 3 কিংস ইনহেরিটেন্স পুরোপুরি খালি করা সম্ভব হয়েছিল। ফ্যাং ইউয়েনকে স্যানচা মাউন্টেনে বেশ কিছুদিন সময় কাটাতে হবে। একবারে পুরো উত্তরাধিকার হাতিয়ে নেওয়ার চেষ্টা করা বোকামি। 3 কিংস ইনহেরিটেন্স এর 3টে পথই ছিল অত্যন্ত কঠিন। ফ্যাং ইউয়েনের হাতে একটা 100 পশুর রাজা আর শতাধিক কুকুর থাকা সত্ত্বেও সে কেবল নিজের বর্তমান জায়গাটা সামলে রাখতে পেরেছিল। সামনের রাউন্ডগুলোতে সামান্য অসতর্ক হলেও সব হারাতে হতে পারে। কষ্ট করে বশ মানানো কুকুরগুলো তো যাবেই, এমনকি নিজের জীবনটাও চলে যেতে পারে। একটা ডেমনিক উত্তরাধিকার ঠিক এতটাই নিষ্ঠুর ছিল। ফ্যাং ইউয়েন মনে মনে ভাবল, এই কিংকোয়ান ইনহেরিটেন্সে যত গভীরে যাওয়া যাবে, এনস্লেভমেন্ট পাথের একজন জিইউ মাস্টার তত বেশি সুবিধা পাবে। আগের জন্মে আমি এনস্লেভমেন্ট পাথে হেঁটেছিলাম, কিন্তু এই জীবনে আমি স্ট্রেংথ পাথের জিইউ মাস্টার। আগের সেই ভয়ঙ্কর যুদ্ধের ধাক্কায় ফ্যাং ইউয়েনের মাথাটা এখনও ঝিমঝিম করছিল। নিজের মানসিক শক্তি এতটা খরচ করে কুকুরের দলটাকে নিয়ন্ত্রণ করার কারণেই এমন ধকল সইতে হচ্ছিল। তবে এনস্লেভমেন্ট পাথের কোনো জিইউ মাস্টার যার আত্মা অত্যন্ত শক্তিশালী, তার ক্ষেত্রে এই সমস্যা অনেক কম হতো। এনস্লেভমেন্ট পাথ এর জিইউ মাস্টাররা পশু বা পোকাদের বশ মানাত। একসাথে বহু সংখ্যায় প্রাণী নিয়ন্ত্রণ করতে গিয়ে প্রচুর মানসিক শক্তি ক্ষয় হতো। তাই তারা সাধারণত বিশেষ কিছু জিইউ ওয়ার্ম ব্যবহার করে নিজেদের আত্মার শক্তি ও মান বাড়িয়ে নিত। কিংকোয়ান ইনহেরিটেন্সের ভেতরে স্বর্গের শক্তি জিইউ মাস্টারদের আত্মার কোনো ক্ষতি বা সীমাবদ্ধতা তৈরি করেনি। ফলে এনস্লেভমেন্ট পাথের জিইউ মাস্টাররা এখানে বিশাল সুবিধা পেত। ফ্যাং ইউয়েন নিজের মনেই হিসেব কষল, কিন্তু এনস্লেভমেন্ট পাথের পথ চলা খুবই কঠিন। প্রথমত, খাবারের ব্যবস্থা করা একটা বিরাট বোঝা। পশু বা পোকার দল যত বড় হবে, তত বেশি খাবারের দরকার পড়বে। দ্বিতীয়ত, শক্তিশালী প্রাণী বশ মানানো সহজ নয়। সামান্য ভুলেই মানসিক ধাক্কা খেয়ে মানুষ পাগল হয়ে যেতে পারে। তৃতীয়ত, এই পথের জিইউ মাস্টাররা তাদের প্রাণীদের উপর মাত্রাতিরিক্ত নির্ভর করে ফেলে। ফলে তাদের নিজেদের শরীর দুর্বল থাকে এবং একা পেলে তাদেরকে সহজেই কাবু করা যায়। প্রতিটি পথের জিইউ মাস্টারদের নিজস্ব শক্তি, দুর্বলতা, সুবিধা আর অসুবিধা ছিল। সময় বদলাচ্ছিল, পুরো দুনিয়াটাই পাল্টে যাচ্ছিল।
বর্তমান জিইউ দুনিয়ায় কিউআই পাথ বলে কিছু নেই, স্ট্রেংথ পাথ ও ক্ষয় হতে হতে কেবল তার অতীত গৌরবের সামান্য চিহ্ন ধরে রেখেছে। এনস্লেভমেন্ট পাথ হয়ে পড়েছিল ভীষণ সাধারণ। এই পথে উন্নতি করা ছিল অসম্ভব রকমের কঠিন। মাঝে মাঝে এই পথের কিছু বিশেষজ্ঞ উঠে আসলেও তারা খসে পড়া তারার মতো ক্ষণিকের আলো ছড়িয়ে মিলিয়ে যেত। ফ্যাংইউয়েন ভাবল, এনস্লেভমেন্ট পাথের জন্য প্রচুর ধনসম্পদ দরকার হয়। এটা মন আর শরীর দুটোকেই নিংড়ে নেয়। সাধারণ কোনো মাঝারি আকারের বংশ একজন এনস্লেভমেন্ট জিইউ মাস্টারের খরচ জোগাতে পারে না। খুব জোর বড় বা সুপার ক্ল্যানগুলো যুদ্ধের জন্য এদের কয়েকজনকে লালন পালন করে। ডেমনিক পথের ভেতর এই ধরনের জিইউ মাস্টারদের টিকে থাকা আরও অসম্ভব। সেখানে এদের কাউকে দেখতে পাওয়াই যায় না। সেই কারণেই আমি এবার এই পথ বেছে নেইনি। ফ্যাংইউয়েন নিজেকে শান্ত করল এবং মনের বিভ্রান্তি দূর করতে মনোযোগ দিল। কিছুক্ষণ পর তার মাথাটা পরিষ্কার লাগল, ঝিমঝিম ভাবটাও কেটে গেল। সে চোখ খুলে চারপাশে তাকাল। তার বাঁয়ে, ডানে আর সামনের দিকে কুয়াশার মাঝে একটি করে আলোর ছায়া ভেসে উঠল। আগের রাউন্ডগুলোতে এই আলোর প্রতিচ্ছবিগুলো অস্পষ্ট ছিল, কিন্তু 20টা রাউন্ড পার করার পর সেগুলো একদম পরিষ্কার দেখা যাচ্ছিল। বাঁদিকের আলোয় প্রায় 200 ক্রিসান্থেমাম আকিতা ডগ দেখা গেল। তাদের মধ্যে কিছু মাটিতে শুয়ে বিশ্রাম নিচ্ছিল, কিছু নিজেদের মধ্যে খেলা করছিল, আর বাকিরা মায়ের দুধ খাচ্ছিল। ফ্যাংইউয়েন চোখ তীক্ষ্ণ করে সেদিকে তাকাল। ক্রিসান্থেমাম আকিতা ডগদের পশুর রাজারা অন্যদের চেয়ে আলাদা হয়। তারা যত শক্তিশালী হয়, তাদের শরীরের আকার তত ছোট হয়। বিশেষ করে বিশৃঙ্খল যুদ্ধের মাঝে দলের রাজা সাধারণ কুকুরের ভেতর লুকিয়ে থাকে, যা নিজেকে বাঁচানোর জন্য বেশ কার্যকর একটা উপায়। 100 পশুর রাজাটা কোথায় লুকিয়ে আছে? ফ্যাংইউয়েন চারপাশে খুঁজতে লাগল, আর তখনই আলোর ছায়াটা বদলে গিয়ে একটা জিইউয়ের রূপ নিল। এই জিইউটা ছিল একটা মুঠোর আকারের, নুড়ি পাথরের মতো গোলগাল আর গাঢ় বাদামি রঙের। এর উপরটা একদম মসৃণ ছিল, যেন তেলের একটা চকচকে প্রলেপ লাগানো রয়েছে। ফ্যাংইউয়েন প্রথম দেখাতেই এটাকে চিনে ফেলল, ডগ গার্ডস গু। পশুর দলের পর এর ভেসে ওঠার অর্থ হল, আমি যদি এই ক্রিসান্থেমাম আকিতা ডগের দলকে বেছে নিই এবং জিতি, তবে পুরস্কার হিসেবে একটা ডগ গার্ডস গু পাব। কিছুক্ষণ পর সেই বাঁদিকের আলোর ছায়াটা মিলিয়ে গেল। ফ্যাংইউয়েন কোনো সিদ্ধান্ত না নিয়ে সোজা সামনের প্রতিচ্ছবির দিকে তাকাল। তার সামনের আলোয় কালো রঙের একদল কুকুর ভেসে উঠল। সেই কুকুরগুলো একে অপরের দিকে ঘেউ ঘেউ করছিল, হিংস্রভাবে একে অপরের গায়ে ধাক্কা মারছিল। এদের হিংস্র আর বুনো স্বভাবটা বেশ পরিষ্কার ফুটে উঠছিল। এগুলো ছিল স্টিল আর্মার ডগ। এই জাতের কুকুরগুলোর শরীরে চামড়ার তৈরি এমন এক বর্ম থাকে, যা দেখতে ও ওজনে শক্ত লোহার মতো, আর এর প্রতিরক্ষাও অত্যন্ত মজবুত। বড় হওয়ার সময় শরীরের তীব্র চুলকানি কমাতে এরা নিজেরা একে অপরের সাথে ধাক্কাধাক্কি করে। এই স্টিল আর্মার ডগের 100 পশুর রাজাটা আকারে বড় লাইটনিং সিম্বল ডগের মতোই বিশাল ছিল। দলের মাঝে তাকে খুব সহজেই আলাদা করা যাচ্ছিল। ফ্যাংইউয়েন নিমেষেই তাকে চিনে ফেলল। এর পরপরই আলোটা চমকে উঠে আরেকটি জিইউ ভেসে আসল। এই জিইউটার সাথে ফ্যাংইউয়েন আগে থেকেই পরিচিত ছিল, কারণ সে আগেই এটা ব্যবহার করেছে। র্যাঙ্ক 2 ডগ এনস্লেভমেন্ট গু। ফ্যাংইউয়েন বিড়বিড় করে বলল, আমি যদি স্টিল আর্মার ডগের দলকে বেছে নিয়ে জিতে যাই, তবে একটা ডগ এনস্লেভমেন্ট গু পাব। এরপর সে ডানদিকের ছায়ার দিকে তাকাল। ডানদিকের আলোর ভেতর কোনো কুকুর ছিল না। বদলে সেখানে দেখা গেল পাহাড়ি দৃশ্য, ধূসর সাদা রঙের পাথুরে পাহাড় আর খাদ, যার মাঝে বাতাসের সবুজ গাছপালা দুলছিল। কিছুক্ষণ পর এই দৃশ্য মিলিয়ে গেল, কিন্তু আগেরগুলোর মতো কোনো জিইউয়ের ছবি দেখাল না। ফ্যাংইউয়েন মনে মনে বুঝল, এটা কিং কোয়ান ইনহেরিটেন্স থেকে বের হয়ে যাওয়ার সুযোগ। ব্লেসড ল্যান্ডের ভেতরে কিং কোয়ান ইনহেরিটেন্স তৈরি করা হয়েছিল, আর ভেতরে ঢোকা জিইউ মাস্টাররা স্বর্গের নিয়মে বন্দী থাকত। চাইলেই কেউ নিজের ইচ্ছায় আসা যাওয়া করতে পারত না। তবে 3 কিংস ইনহেরিটেন্স পুরোপুরি পথহীন ছিল না। এর ভেতর বাঁচার আশা রাখা হয়েছিল। নির্দিষ্ট বিরতিতে এখান থেকে পিছিয়ে আসার সুযোগ দেওয়া হতো। যেমন এই মুহূর্তে ফ্যাংইউয়েন ডানদিকের পথ বেছে নিয়ে কুয়াশা থেকে বেরিয়ে গেলেই সরাসরি বাইরে স্থানান্তরিত হয়ে যেত। সেই আলোর ছায়া দেখানো সেই পাহাড়ি এলাকায় গিয়ে পৌঁছত, যা স্যানচা মাউন্টেনেরই কোনো একটা ঢাল। কিন্তু ফ্যাংইউয়েন ডানদিকের পথ বেছে নিল না। সে ভাবল, এগিয়ে যাওয়ার মতো রসদ আমার কাছে আছে। এখন বের হয়ে যাওয়াটা বড্ড আফসোসের বিষয় হবে, যদিও হয়তো পরে আর বের হওয়ার সুযোগ নাও পেতে পারি। এটাও ছিল এক ধরনের অদৃশ্য পরীক্ষা। অনেক জিইউ মাস্টার শক্তি থাকা সত্ত্বেও নিরাপদ থাকতে চেয়ে পিছিয়ে আসত এবং এত বড় সুযোগ হাতছাড়া করত। আবার কোনো কোনো অযোগ্য জিইউ মাস্টার অতিরিক্ত লোভের বসে অন্ধের মতো এগিয়ে যেত, পালানোর সুযোগ হারিয়ে শেষে আফসোস করতে করতে মারা পড়ত। ফ্যাংইউয়েনের সাহসের কোনো অভাব ছিল না। সে দ্বিধাহীনভাবে পালানোর সুযোগটা ত্যাগ করল। তার সামনে এখন দুটো রাস্তা খোলা ছিল। ফ্যাংইউয়েন ভাবল, বাঁদিকের ক্রিসান্থেমাম আকিতা ডগগুলো অসম্ভব একতাবদ্ধ থাকে, আর তাদের রাজার অবস্থানও অজানা। তবে জিততে পারলে একটা ডগ গার্ডস গু পাওয়া যাবে। ডগ গার্ডস গু হল এনস্লেভমেন্ট পাথের একটি র্যাঙ্ক 2 সহায়ক জিইউ।
এটা কুকুরদের ওপর ব্যবহার করলে নির্দিষ্ট সীমার মধ্যে তাদের মনোবল ও সাহসতুঙ্গে পৌঁছে যায়, তাদের সমস্ত ভয় মুছে গিয়ে পুরোপুরি শক্তি নিয়ে লড়াই করতে পারে। ফ্যাং ইউয়েন আগের যুদ্ধের কথা মনে করল। তাকে লাইটনিং সিম্বল ডগদের ব্যবহার করে বড় লাইটনিং সিম্বল ডগটাকে আক্রমণ করতে হয়েছিল। তখন সেই কুকুরগুলো ভয়ে কাঁপছিল এবং স্বাভাবিক শক্তির চেয়ে অনেক কম লড়েছিল। তাদের জোর করে লড়াতে গিয়ে ফ্যাং ইউয়েনের মানসিক শক্তি পুরোপুরি নিঃশেষ হয়ে গিয়েছিল। পশুর রাজারা সাধারণ বুনো জন্তুদের মনে স্বাভাবিকভাবেই এক ধরনের ভয় ও দাপট তৈরি করে, কিন্তু ফ্যাং ইউয়েনের কাছে যদি তখন ডগ গার্ডস গু থাকত, তবে সে লাইটনিং সিম্বল ডগদের ওপর তা প্রয়োগ করতে পারত। সেই কুকুরগুলো তখন পরম সাহসী হয়ে উঠত আর কোনো ভয় না পেয়ে সরাসরি বড় লাইটনিং সিম্বল ডগের ওপর ঝাঁপিয়ে পড়ত। সুতরাং ডগ গার্ডস গু সরাসরি কোনো আক্রমণকারী জিইউ না হলেও এটা ছিল অন্যতম সেরা সহায়ক জিইউ। এটা কুকুরের সাহসকে 2 থেকে 3 গুণ বাড়িয়ে দিত আর তাদের মনোবল আকাশের উচ্চতায় নিয়ে যেত। ডগ গার্ডস গু কেবল র্যাঙ্ক 2 স্তরের, যা শত পশুর রাজাদের বিরুদ্ধে সাধারণ কুকুরের ভয় কাটাতে সাহায্য করে। এর উপরে রয়েছে র্যাঙ্ক 3 ডগ গার্ডস অ্যাবাভ মাউন্টেন গু, যা 1000 পশুর রাজার ভয় কাটাতে সক্ষম। র্যাঙ্ক 4 স্তরে রয়েছে ডগ গার্ডস অ্যাবাভ সি গু, যা 10,000 পশুর রাজার উপস্থিতি সহ্য করার সাহস যোগায়। আর র্যাঙ্ক 5-এ পৌঁছালে তা হয়ে ওঠে কিংবদন্তির ডগ গার্ডস অ্যাবাভ হেভেন গু, যা কুকুরদের পুরোপুরি উন্মাদ ও অপ্রতিরোধ্য করে তোলে, সুনামির মতো আক্রমণ চালিয়ে এমনকি কুকুরের সম্রাটকে পর্যন্ত ছিঁড়ে ফেলার সাহস এনে দেয়। ফ্যাং ইউয়েন ভালোভাবেই জানত যে কিং কোয়ান ইনহেরিটেন্সের ভেতর র্যাঙ্ক 1 থেকে শুরু করে র্যাঙ্ক 5 পর্যন্ত ডগ গার্ডস সিরিজের জিইউ রয়েছে। আগের জীবনে অনেকে র্যাঙ্ক 3 আর র্যাঙ্ক 4 এর ডগ গার্ডস গু পেয়েছিল, এমনকি একজন ভাগ্যবান ব্যক্তি একমাত্র র্যাঙ্ক 5 ডগ গার্ডস অ্যাবাভ হেভেন গুটাও অর্জন করেছিল। ফ্যাং ইউয়েন মানল, কিং কোয়ান ইনহেরিটেন্স জয় করতে হলে ডগ গার্ডস গু আমার ভীষণ দরকার। ডগ গার্ডস গু পাওয়ার লোভ তার মনে ছিল, কিন্তু সে অন্ধ লোভের বসে পা বাড়াল না। বাঁদিকে না গিয়ে সে সোজা সামনের দিকে এগোল। সে বেছে নিল স্টিল আর্মার্ড ডগের দলকে। ক্রিস্যান্থামাম আকিতা ডগগুলো দলবদ্ধভাবে অত্যন্ত মারাত্মক ছিল, তাদের সাথে যুদ্ধ করা হতো চরম কঠিন। তার উপর তাদের দলপতি নিজেকে লুকিয়ে রেখেছিল, যাকে খুঁজে না পাওয়াটা বিরাট বিপদের কারণ হতে পারত। কিন্তু স্টিল আর্মার্ড ডগদের ব্যাপারটা একদম আলাদা ছিল। তাদের কুকুর রাজা একদম চোখের সামনে দাঁড়িয়েছিল, আর ফ্যাং ইউয়েনের হাতে এমন এক অস্ত্র ছিল যা এই স্টিল আর্মার্ড ডগদের বিরুদ্ধে দারুণ কাজ করত। ফ্যাং ইউয়েন কুয়াশা ভেদ করে বাইরে বের হতেই স্টিল আর্মার্ড ডগের দলটা সতর্ক হয়ে গেল। 100 পশুর রাজা সেই বড় স্টিল আর্মার্ড ডগটা গর্জন করে উঠতেই বাকি সব কুকুর ছুটে এসে তার পাশে জড়ো হল। ফ্যাং ইউয়েন পুরো দৃশ্যটা শান্ত চোখে লক্ষ্য করল। সে আগের মতো সরাসরি আক্রমণ করল না, কারণ এবার তার হাতে কোনো র্যাঙ্ক 2 ডগ এনস্লেভমেন্ট গু ছিল না। এই রাউন্ড পার হতে এবং পুরস্কার হিসেবে ডগ এনস্লেভমেন্ট গু পেতে হলে তাকে পুরো কুকুর দলটাকে নির্মূল করতে হতো।